আজ আমাদের বেশ কিছু প্রশ্ন আছে আপনার কাছে, যা আপনার কাছে জানতে চাইবো। তার আগে জানতে চাইবো আপনি কে? কি করেন? পেশাগতভাবে আপনার কাজ কি? অ্যাকচুয়াল আমি কে, কি বৃত্তান্ত এটা আমি নিজেই জানি না। তো আমি যেমন আগে সোশ্যাল জাস্টিস নিয়ে কাজ করতাম। প্রচুর আইনের বই পড়াশুনো করেছি। তো যার ফলে আমি আইনের মানে কাজ খুব ভালো করতে পারি। তাই বলে আমি আইনজীবী নই। আমি দুর্দান্ত স্টিং অপারেশন করতে পারি। প্রচুর সাংবাদিকতা মানে সাংবাদিক আমার কাছ থেকে প্রচুর লিড নিয়েছেন একসময়। আমার কাছ থেকে মানে আমি নিজেও সাংবাদিকতা করেছি, অথচ আমি সাংবাদিক নই। আমি কর্পোরেট অফিসে কাজও করেছি। কর্পোরেট বলতে একদম এ গ্রেড কর্পোরেট অফিসে কাজ করেছি। প্রায় 6 বছর 7 বছর কাজ করেছি, কিন্তু সে চাকরিও আমি ছেড়ে দিয়েছি। বর্তমানে মানে এই মুহূর্তে আমি পুরো ঘরে বসে আছি, বলতে পারেন বেকার। ওই সমাজের কিছু লোকজন আছে যারা আমাকে ভালোবেসে একটু কিছু খাওয়ার মানে আমার মাসিক যে চাল ডাল এগুলো কিনে পাঠায়, আমি সেইগুলো পাই, তারপর খেয়ে দিয়ে বেঁচে আছি। সুতরাং আমার যে কী প্রফেশন আমি নিজেও জানি না। আমি জাতীয় আন্তর্জাতিক স্তরে কাজ করেছি, আন্তর্জাতিক অনেক বড় বড় কাজ করেছি। আমি প্রচুর সোশ্যাল জাস্টিস, প্রচুর মানে মানুষ যখন বিপদে পড়েছে তাদের জন্য ঝাঁপিয়ে পড়েছি, তাদেরকে বাঁচিয়েছি। পুলিশ আমাকে আমাকে সঙ্গে নিয়ে অনেক বড় বড় কাজ করেছে, মানে অনেক বড় বড় কাজ। পুলিশ প্রশাসন প্রচুর কাজ করেছে। ইন্টারনাল সিকিউরিটি, আমাদের দেশের যে ইন্টারনাল সিকিউরিটি, সেই সংক্রান্ত কাজকর্ম আমি করেছি। তো ফলে এত রকমের কাজ করেছি যে অ্যাকচুয়ালি আমি যে কী নিজেই আমি জানি না। তো ফলে আমার পক্ষে এই আমাকে নিজেকে ডেসক্রাইব করার মতো ক্ষমতা আমার নিজের নেই। যদি এটা অন্য কেউ মানে সমাজের অন্য কেউ আমাকে ডেসক্রাইব করে তাহলে সে করতে পারে, আমার পক্ষে সম্ভব না। কেউ আমাকে বলতে পারে আমি বড় টেরোরিস্ট, কেউ বলতে পারে আমি খুব ভালো মানুষ, কেউ বলতে পারে আমি পলিটিক্সের লোক, কেউ বলতে পারে আমি সমাজসেবী, কেউ বলতে পারে আমি হুইসেল ব্লোয়ার, কেউ বলতে পারে আমি অপরাধী, কেউ বলতে পারে আমি জেলখাটা মানুষ। তো ডেফিনেশন তাদের কাছে, আমার কাছে কোনো, আমার নিজের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। বিগত বেশ কিছু বছর ধরে আমরা আপনার সামাজিক মাধ্যমে যে প্রোফাইল আছে সেখানে আপনার লেখা পোস্ট অনুযায়ী জানতে পারি, বলা ভালো আন্দাজ করতে পারি, আপনার ওপর রাজ্যের বেশ কিছু প্রভাবশালী ও প্রশাসনিক ব্যক্তিরা সুপরিকল্পিত এবং অন্যায়ভাবে একটি মামলায় জড়িয়ে আপনাকে জেলে পাঠিয়েছিল। আপনি এখন জামিনে মুক্ত থাকলেও সেই মামলা এখনো চলছে এবং সেখানে শহরের বেশ কিছু নামী বিখ্যাত আইনজীবী আপনার হয়ে প্রায় বিনামূল্যে লড়ছেন। কাকতালীয় নাকি অদ্ভুত? এক কথায় কি বলবেন? দেখুন, এটাকে কখনো এক কথায় বলা যায় না, কারণ এক কথায় বলার মতো বিষয় নয়। যারা আমাকে কেসটায় ট্যাগ করেছিলেন, মানে অ্যাকচুয়ালি বলা ভালো ট্যাগ করা, কারণ কেসটা আমার উপর হয়নি। অন্য একটি মানে কোনো মানে কিছু লোকের বিরুদ্ধে কেস হয়েছিল, সেই কেসে আমাকে ইচ্ছে করে ট্যাগ করে দেওয়া হয়। ট্যাগটা করে দেওয়া হয় মূলত কোনো এক, কি বলবো, একদিনের জেল খাটা কোনো এক আইপিএস, তিনি তার ব্যক্তিগত রাগ আমার উপরে এবং কিছু রাজনৈতিক নেতাদের স্বার্থ ছিল, সেই স্বার্থকে বজায় রাখতে গিয়ে উনি আমাকে এই হ্যাকেলটা করেন, আমাকে অ্যারেস্ট করেন, 15 মাস আমাকে জেলে রাখেন। 17 মাস আমি প্রায় গৃহবন্দী হয়েছিলাম কলকাতা হাইকোর্টের অর্ডারে। আমার জীবন প্যাথেটিক গেছে। তারপরেই আমার বাবা মা মারা যান, মানে তারা বিনা চিকিৎসায় মারা যান। তো আমি ওই একদিনের জেল খাটা আইপিএসকে আমি কোনোদিন ভুলতে পারবো না। হয়তো সবাইকে ভুলে যে মাফ করে দিতে পারবো, কিন্তু আমি ওই একজনকে পারবো না কোনোদিন মাফ করে দিতে। বাকি তার কি হবে আমার তো সেই ক্ষমতা নেই, আমি খুব সাধারণ মানুষ। তার কি হবে, তার কোনো ক্ষতি আমি করতে পারবো না, আমি নিজেও জানি, কারণ তার অনেক ক্ষমতা, তার ক্ষমতার মানে শীর্ষেরা রয়েছেন তারা। কিন্তু তাদের শাস্তি সময় দেয়, ঠিক দেবেও, আজ না হোক, আজ থেকে 5 বছর বাদে হলেও দেবে, তাকে না দিলেও তার ঘনিষ্ঠ কাউকে পেতেই হবে, পাপের শাস্তি তাদের পেতেই হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই আমাকে কেসে ফাঁসিয়ে দেওয়া বা আমার সোশ্যাল মিডিয়ায় আমি যে পোস্ট করি,
এই পোস্টটা করি মূলত আমি যা লিখি সেগুলো অনেক আগেই সেন্ট্রাল হোম মিনিস্ট্রিকে এবং কেন্দ্রীয় যারা তদন্তকারী সংস্থা যারা আমার বাড়িতে এসেছিলেন তাদেরকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কাছে কালীঘাটের বাড়িতে সেই ডকুমেন্ট জমা করা আছে। আমি যা যা আমার মানে ফেসবুকে আমি যা লিখি সেই লেখাগুলো কিন্তু ইতিমধ্যে প্রায় কয়েক মাস আগেই তাদের কাছে জমা আছে এবং সেগুলো এনকোয়ারি হয়েছে এবং এনকোয়ারি হয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আমার যে অভিযোগ তারপরে সত্যতা পেয়েছেন, পাওয়ার পরে মিনিস্ট্রিকে নিয়ে এখন এই মুহূর্তে মানে ফুল ফ্রেজে তদন্ত হচ্ছে। তাতে আইপিএস বেশ কিছু আইপিএসের নামও এসেছে। আমার কোনো আইপিএসের এগেনস্টে আমার কোনো ব্যক্তিগত কোনো কারোর সাথে আমার কোনো লড়াই নেই, কারোর সাথেই না। কোনো পুলিশ অফিসার বলুন, কোনো মানে প্রশাসনিক ব্যক্তি বলুন, আমার কারোর সাথে কোনো লড়াই নেই। কারণ আমি সমাজের কাজ করেছি, আমি মানুষের কাজ করেছি। যারা আমাকে প্রথম থেকে চেনেন তারা জানেন যে আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আমাকে ভয় পেয়ে এরা এই কাজটা করেছে। যিনি আমাকে কেসে ট্যাগ করেছেন তিনি কিছু জানতেনই না যে তিনি আমাকে কেন ট্যাগ করছেন। আমি আমাকে যখন অ্যারেস্ট করা হয় তখন আমি তখন বলি যে দেখুন আপনারা এই লোকের সাথে কথা বলুন। ওনারা বলেননি, ওনাদের টার্গেটই ছিল আমাকে অ্যারেস্ট করা এবং সেটা আমাকে কোনো একজন ওনারই ঘনিষ্ঠ আইপিএস আমাকে লকআপে বলে গেছিলেন। আমি যখন লকআপে ঢুকছি সেই লকআপে সেই আইপিএস আমার লকআপের গেট এরকম করে ধরে আমাকে বলে গেছিলেন যে রাজীব আমি ক্ষমা চাইছি তোমার কাছে, আমি পারলাম না তোমাকে বাঁচাতে, আমার হাতে নেই এই কেসটা, আমার খুব খারাপ লাগে যে তোমাকে এই অবস্থায় পড়তে হলো। সেই অফিসার আজকে বড় পোস্টে আছেন, তার নাম আনতে চাই না, কিন্তু এই কেসে ফেঁসে যাওয়ার পরে আমাকে যথেষ্ট সাহায্য করেছেন মানে যারা আইনজীবী। আমার আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমি আইনজীবীকে টাকা দিতে পারতাম না। তো তার মধ্যে যিনি আমার কেস লড়েছেন অর্পিতা ভট্টাচার্য, তিনি বিধাননগর কোর্টে উনি অ্যাডভোকেট, উনি বারাসাতেও করেন, বারাসাতে উনি আমার কেস দেখেছেন, এবং প্রদীপ কুমার দেব, এরা আমার জন্য লড়াই করেছেন। প্রথম লড়াই এনারা করে আমাকে জামিন করান, তারপরে আমার কেস লড়েছেন। আমি টাকা দিতে পারিনি, অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যাও হয়েছে পরবর্তীকালে, কিন্তু যাই হোক তারা লড়েছেন আমাকে, আজকে আমি জামিন পেয়ে বাড়িতে আছি। আমার জন্য লড়েছেন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, যিনি কলকাতার খুব বিখ্যাত আইনজীবী। জয়ন্তদা আমার দাদার মতো, আজ প্রায় 10-12 বছরের সম্পর্ক। আমি তাকে দাদা বলি, সে আমাকে ভাই বলে। মাঝে মাঝে আমার সঙ্গে দাদার ঝগড়াও হয়, অনেক রকমের বিষয় নিয়ে ঝগড়া হয়। দাদাও মাঝে মাঝে আমার উপর খুব চিৎকার করে, আমিও দাদার সঙ্গে ঝগড়া করি। তো জয়ন্তদা আমাকে কলকাতা হাইকোর্টে আমার জন্য মামলা করেন বিনা পয়সায়, আমি একটা টাকা নেননি উনি আমার কাছ থেকে। তো এটা হচ্ছে সম্পর্কের জায়গা থেকে, এখানে অন্য কোনো বিষয় নেই। সেকেন্ড, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার মতন মহান মানুষ হয় না এই কলকাতা শহরে। তিনি আমাকে আমি অনেকবার আত্মহত্যা করতে চেষ্টা করেছিলাম, তিনি আমাকে ডেকে তার চেম্বারে বুঝিয়েছেন। এই কলকাতা শহরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তুমি করে কথা বলার মতো সাহস কজনের আছে আমি জানি না, কিন্তু আমি একমাত্র মনে হয় সব থেকে খুব অবাধ্য মানুষ যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মতো মানুষকে, এত বড় একজন পর্বত সমান মানুষকে আমি তুমি করে কথা বলি, এবং দাদাও আমাকে তুমি করেই কথা বলেন, এবং দাদা আমাকে প্রতিটা কাজে হেল্প করেন। তো এগুলো পাওয়া, এরকম আরও অ্যাডভোকেট আছেন যারা আমাকে হেল্প করেন মাঝে মাঝে। তো এবার এগুলো হচ্ছে কি বলুন তো, সমাজের একটা অংশ আমাকে হ্যাকেল করেছে, আরেকটা অংশ এই সমাজেরই আরেকটি অংশ আমাকে সাহায্য করেছে। যতটা আমরা আপনার ফেসবুক প্রোফাইল থেকে পড়ে জেনেছি, আপনি ছিলেন সাধারণ নাগরিক, একজন সাহিত্য পত্রিকা প্রকাশক। সেখান থেকে আপনি কেন রাজারহাট নিউ টাউন অঞ্চলে বেআইনি বার আর অন্য অপরাধ জগতে বন্ধ করার কাজে লিপ্ত হলেন? দেখুন, আমি আজও সাধারণ মানুষ, আমি কোনো মহারথী নই বা আমি কোনো হাই কেউকেটা নই। কেউকেটা প্রভাবশালী অনেক আছে, যদিও পুলিশ আমাকে আমার কোর্টে জামিন যখন বারবার আটকেছেন, তিনি তারা আমাকে প্রভাবশালী দেখিয়েই আমার জামিন খারিজ করেছিলেন, অথচ আমার কোনো প্রভাব নেই বা আমি কোনো প্রভাবশালী নই।
আমি সাধারণ মানুষের কাজ করতাম, সেই সূত্রে সবার সাথে আমার আলাপ। আজও আমার সাথে প্রচুর লোকের আলাপ আছে, প্রচুর আইপিএস, প্রচুর পুলিশ অফিসার, প্রচুর এমনকি বিচারক পর্যন্ত, এমনকি সাধারণ মানুষ, চোর, গুন্ডা, বদমাশ, সবার সাথে আমার যোগাযোগ আছে। তো তার মতলব এটা নয় যে আমি খুব প্রভাবশালী। আমি কাজ করতে গিয়ে সবার সাথে আমার আলাপ হয়েছে, আলাপের সূত্র ধরে কারোর সাথে আমার লড়াই হয়েছে। আমি মাদার টেরেসা, মানে মাদার টেরেসা আমাকে তৈরি করেছেন। মাদার টেরেসা, সিস্টার আগনেস, সিস্টার নির্মলা, এনারা আমাকে তৈরি করেছেন। মানে আমি যখন ছোট ছিলাম তখন আমি মাদার হাউসে যেতাম, আমি সারাদিন ওখানেই পড়ে থাকতাম, পড়াশোনা ডকে তুলে দিয়ে আমি ওইসব করে বেড়াতাম। গরিব মানুষের সেবা, কুষ্ঠরোগীদের সেবা, এগুলো আমাকে মাদার টেরেসা শিখিয়েছেন। আবার আমি যখন সাহিত্য জগতে গেছি তখন সাহিত্য জগতে শক্তি চট্টোপাধ্যায় আমাকে এই রাস্তায় এনেছেন। সে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মহেশ্বেতা দেবী, অন্নদা শঙ্কর রায়, আয়ন রশিদ খান, সুচিত্রা মিত্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সৈয়দ মুস্তাফা সিরাজ, আজকে শীর্ষেন্দুদা। তো এরকম প্রচুর মানুষ আছেন, বুদ্ধদেব গুহ, সবাই আমার একটা ম্যাগাজিনে ওনারা বডির মধ্যে ছিলেন সেই সময় যখন আমি খুব ছোট। শ্যামল গঙ্গোপাধ্যায়, তো তখন আমি খুব ছোট, তখন থেকে আমি সাহিত্য করেছি এবং এনারা সেই সাহিত্য পত্রিকা ম্যাগাজিনের মধ্যে ছিলেন এবং তার 15 বছর পূর্তি উপলক্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরকারিভাবে আমার পত্রিকাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তো আমি করছিলাম, কিন্তু জীবনে কোনো ধান্দাবাজি করতে পারিনি। তো টাকা 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 কামানোর জিনিসটা আমি কোনো জানতাম না, আজও জানি না, নাহলে আমি আজকে ভিক্ষে করে খাই না। তো আমি ওই কাজ করতে করতে হঠাৎ করে আমার সাথে আমার এলাকায়, তখন বিধাননগর কমিশনারেট হয়ে যাওয়ার পরে আমার এলাকায় আসেন অর্ক ব্যানার্জি, যিনি WBPS অফিসার, উনি এসিপি হয়ে আসেন। অ্যাকচুয়াল অর্ক ব্যানার্জি আমার খুব বন্ধুস্থানীয় হয়ে গেছিলেন, যেহেতু আমি সমাজসেবার কাজ করতাম, উনি এসিপি হয়ে এসেছেন। কোনো একটা সূত্র ধরে ওনার সাথে আমার খুব বন্ধুত্বের সম্পর্ক হয়। তো আমরা গল্প করতাম, মানে আমিও তাকে তুমি করেই কথা বলি, আজও বলি তুমি করে। তো সেই পুলিশ অফিসার যখন আসেন তখন আমরা আমি হঠাৎ একদিন কোনো একটা সূত্র ধরে জানতে পারি যে কলকাতা শহরে ড্যান্স বার চলছে। এবার ড্যান্স বার কি আমরা কেউ জানতাম না, কারণ আমি তো ওই লাইনে কোনোদিন যাইনি, আমি দেখিও নি। তো আমরা ওই কথা জানতে পারার পর আমি খোঁজ খবর শুরু করি। ওই অর্ক ব্যানার্জির সাথে কথা বলার সময় তখন রাজীব কুমার ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার। অর্ক গিয়ে কথা বলেন রাজীব কুমারের সাথে। রাজীব কুমার মতো আইপিএস অফিসার আমাদের ভারতবর্ষে খুব কম আছে, মানে এটা আমি জোর গলায় বলি। তার মতো এফিসিয়েন্ট অফিসার এই কলকাতা শহরের বুকে আর দ্বিতীয় হবে কিনা আমার জানা নেই, কারণ তার যা নেটওয়ার্কিং, তার যা পিআর, সেটা কোনো মানে আচ্ছা বড় বড় যারা আইপিএস অফিসার তাদের আর কোনোদিন হবে না। তাকে নিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন আজকে, হ্যাঁ অভিযোগ তার নামে এসেছে, কিন্তু সেই অভিযোগের কতটা সত্য না সেটা সিবিআই বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে রাজীব কুমার আজও সেই রাজীব কুমার, এবং যাকে দেখে এই লড়াইটা আমি লড়তে নেমেছিলাম। রাজীব কুমার না থাকলে এই লড়াই আমি লড়তাম না। অর্ক ব্যানার্জি যিনি এসিপি হয়ে এসেছিলেন তিনিও লড়তেন না যদি রাজীব কুমার না থাকতো। মানে রাজীব কুমারের হাত ধরে আমার লড়াইটা, জীবনের এই যে ন্যায় অন্যায় প্রতিবাদের লড়াই, এই লড়াইটা শুরু হয় রাজীব কুমারকে দেখে। তো আমরা অর্ক তখন রাজীব কুমারের কাছে যান, আমরা তখন এই বিষয়টা নিয়ে তদন্ত করার ব্যবস্থা করি। তখন রাজীব কুমার এবং অর্ক দুজনে মিটিং করার পর আমার সাথে মিটিং হয়। মিটিং হওয়ার পরে আমাদের ফাইনাল হয় যে আমরা ভিতরে ঢুকবো, ঢুকে আগে জানবো যে কি বিষয়টা। কিন্তু এটা অদ্ভুত একটা জিনিস চলছিল যে পুলিশ ওই ড্যান্স বারের দিকে যেতে গেলেই সব কিছু নর্মাল হয়ে যাচ্ছিল। মানে যেই পুলিশ যাচ্ছে সঙ্গে সঙ্গে সব নর্মাল, পুলিশ রেড করে দেখছে কিচ্ছু নেই, সব নর্মাল। তো কিছুতেই বিষয়টা ধরা যাচ্ছিল না, কারণ যে কি অ্যাকচুয়াল ঘটনা। তো তখন অর্কর সাথে আমার কথা হয়, আমি এবার ময়দানে নামি। বিধাননগর কমিশনারেটের নির্দেশেই আমি নামি এবং আমি ঢুকি বারগুলোতে অ্যাজ এ কাস্টমার। আমার বুক পকেটে থাকতো
এক ধরনের বডি ক্যামেরা, আমার মোবাইলে থাকতো এক রকমের সফটওয়্যার যেটা কখনো ধরা পড়তো না, মানে কেউ আমার ফোন চেক করলেও ধরা পড়তো না। তো আমার মনে আছে যে একটা ড্যান্স বারে আমি গেছি, অর্ক আমাকে ফোন করেছে, আমি অর্ককে জানিয়ে গেলাম, অর্ক আমাকে বললো রাজীব ঢুকেছো, আমি রেকর্ডিং করছি, রেকর্ডিং করে অর্ককে পাঠাচ্ছি। অর্ক মানে আমি বারের ভিতরে বসে যে কাণ্ড কারখানা চলছে তার ভিডিও রেকর্ডিং আমি পাঠিয়েছি অর্ককে। অর্ক সেই ভিডিও রেকর্ডিং দেখে প্রতি মুহূর্তে আমাদের মধ্যে আপডেট চলছে, অথচ মোবাইলে কিছু ধরা পড়ছে না, মানে যে আমার মোবাইল ওখানে পড়ে আছে কিন্তু মোবাইল ধরা পড়ছে না যে আমাদের মধ্যে কথা চলছে আমার সাথে অর্ক। এবং যখন রেড হবে তখন অর্ক আমাকে বলে তুমি বেরিয়ে যাও, কিন্তু আমি বেরোয়নি একটাই কারণে, কারণ সেখানে তাহলে সন্দেহ করতো আমাকে। তো সেই কারণে আমিও ছিলাম, পরে অর্ক এসে রেড করার পরে আমরা বেরিয়ে যাই, আমার সঙ্গে আরেক একজন ছিল, সে তাকে আমরা দুজনে বেরিয়ে যাই। তো আমি আমার জীবনের রিস্ক নিয়ে আমি এই লড়াই করেছি। কিন্তু সেখানে বিষয়টা হচ্ছে যে যে ড্যান্স বারে যে বিষয়টা ছিল, সেই তার যে মানুষের কাছে যে বক্তব্য সেটা সম্পূর্ণ আলাদা। এর পিছনে অনেক বড় ঘটনা আছে, তার অনেক কিছু ইনসিডেন্ট আছে, মানে ইনসিডেন্টগুলো কাস্টমার ভিত্তিক। সেখানে ওই কাস্টমাররা যে জিনিস চাইছেন, অ্যাকচুয়াল আমরা যারা সাধারণ মানুষ, যাদের কাছে টাকা আছে, তারা যদি চায় যে আমি নোংরামি করব, তাহলে সেই নোংরামির রাস্তাটা তো পাবলিক চাইছে, তবেই সেই ওনার করছে। সুতরাং ওনার কিন্তু নিজে থেকে করছেন না, পাবলিক সেটা চাইছে তবে ওনার করছে। তো আমরা সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি। আমার লড়াই সেখান থেকে শুরু হয়, সেখান থেকে চলে আসে ড্রাগস, সেখান থেকে চলে আসে আর্ম ডিলিংস, সেখান থেকে চলে আসে মেয়ে পাচার, সেখান থেকে চলে আসে ইন্টারনাল সিকিউরিটি, সেখান থেকে চলে আসে ব্ল্যাক মানি। অদ্ভুতভাবে অবাক হয়ে গেছি আমি যখন, যে এই সমস্ত র্যাকেটের একটা অর্থ এই পশ্চিমবঙ্গের কিছু বড় বড় মানুষদের কাছে যেত, যেটা আমাকে খুব আশ্চর্য করেছিল। আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি যে আমি এই র্যাকেট ভাঙতে গিয়ে আমি এত বড় তথ্য পেয়ে যাব। এমনকি আপনাকে বলি, ভেলভেট বলে একটা আপনার ভেলভেট বলে একটা ড্যান্স বার ছিল, যেটাতে সব থেকে বেশি নোংরামি হতো। কোনো একজন মন্ত্রীর, কোনো একজন আজকের দিনের খুব বড় একজন মানে কেউকেটা, সেই সময় মন্ত্রীর পিএ হয়ে আমাকে ফোন করে বারবার রিকোয়েস্ট করতেন যে নির্দিষ্ট ওই ভেলভেট বারটা যেন বন্ধ না হয়, যাতে পুলিশ গিয়ে রেড না করে। পরে জানতে পারি যে ওই বারের অংশীদার ছিলেন সেই লোকটি। এগুলো তো আমি জেনে শুনে করতে যাইনি, এটা আমি করতে গিয়ে জানতে পেরেছি, আমি তো আগে থেকে জানতাম না। এবার কে কার মালিক তো আমি জানি না, আমাকে তিনি ফোন করেছিলেন বলেই আমি পরে জানতে পেরেছি। ঠিক তেমনি কোন বারের কে মালিক আমার জানা ছিল না। পরবর্তীকালে সেই সব মালিকদের সাথে আমার কোনোদিন আলাপও হয়নি। যে কেসে আমাকে অ্যারেস্ট করা হয়, সেই কেসটা তৈরি করা, সেই কেসে আমাকে ইচ্ছে করে ট্যাগ করা। কারণ রাজীব কুমার চলে যাওয়ার পরে জাভেদ শামীম আসেন, জাভেদ শামীমের সঙ্গে কঙ্কর প্রসাদ বারুই আসেন। কঙ্কর প্রসাদ বারুই, জাভেদ শামীম, এরা অপরাধ চক্রটাকে ভেঙে দিয়েছিলেন, এটা কোনোদিন কেউ অস্বীকার করতে পারবে না। এবং সেখানে সিএম মমতা ব্যানার্জির নির্দেশ ছিল যে অপরাধ চক্র এবং এই বার সাম্রাজ্য ভাঙতে হবে। পুলিশ আমার সাথে প্ল্যানিং করেন এবং আমি পুলিশকে পুরোপুরি হেল্প করি, পুলিশ যেমন বলেছে আমি তেমন করেছি। এবং আমি আমার জীবনের রিস্ক, মানে 1 সেকেন্ডের মধ্যে আমাকে মার্ডার করে দেবে, আমি ভিতরে ঢুকে তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের থেকে খবর বার করে, এটাকে বলা হয় আন্ডার কভার এজেন্টের কাজ, যেগুলো র করে, যেগুলো মানে মোসাদ করে, যেটা সিআইএ করে, এটা এই লেভেলের কাজ, যেটা আইবি করে। আমি যে এত বড় কাজ করছি সেটা সবাই জানতো না, পুলিশ ডিপার্টমেন্টে সবাইকে জানিয়ে করা হয়নি, নির্দিষ্ট কয়েকজন খুব ঘাতে গোনা
মানে কয়েকজন, জাভেদ শামীম, রাজীব কুমার, অর্ক ব্যানার্জি, কঙ্কর প্রসাদ বারুই মতো এরকম কয়েকজন অফিসার, এবং আমাকে বলাই হয়েছিল মুখ বন্ধ রাখতে, কারণ নাহলে আমি মার্ডার হয়ে যাব, এবং আমি একা মার্ডার হব না, আমার পুরো পরিবারটা মার্ডার হয়ে যাবে। যার ফলে পরবর্তীকালে যখন জাভেদ শামীম যখন চলে যাওয়ার পরেই যখন নতুন কমিশনার আসেন, তার দলবল যারা আসেন তারা কেউ জানতেন না যে আমি কেন ওদের মধ্যে গেছিলাম, কেন আমি কাজ করতে গেছিলাম বারে, কি বিষয়, এগুলো তারা কেউ জানতেন না। ফলে আমাকে খুব সহজে ট্যাগ করে দিয়েছেন, কারণ তাদের ব্যক্তিগত রাগ ছিল এবং তাকে পলিটিক্যাল কিছু লোক তাদেরকে নির্দেশ দিয়েছিল, তবেই তারা আমাকে অ্যারেস্ট করেছিল। কিন্তু সিএম এর নির্দেশেই এইগুলো ভাঙা হচ্ছিল। আজকে অদ্ভুতভাবে যদি স্ট্যাটিস্টিক দেখা যায়, যদি পর্যালোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গে আজকে সিবিআই, ইডি যে দুর্নীতিগুলো ফাঁস করছেন বা যেগুলো আসছে, সব 2016 পর। কারণ 2016তেই চলে গেছিলেন জাভেদ শামীম, 2016তেই চলে গেছিলেন কঙ্কর প্রসাদ বারুই, 2016তে আমাকে বলা হয়েছিল যে তুমি চেপে যাও, না হলে তুমি মার্ডার হয়ে যাবে। আমাকে বুঝিয়েছিলেন আইপিএস নিশাত পারভেজ, তো সে তার চেম্বারে ডেকে কথা হয়েছিল আমার সাথে যে রাজীব সরে যাও, লাইফটা শেষ হয়ে যাবে। আমাকে বাধ্য হয়ে চুপ করে যেতে হয়, কিন্তু আমি চুপ করিনি। আমি শান্ত হয়ে সেই লড়াই থেকে সরে এসেছিলাম, কিন্তু আমি ওম্যান ট্রাফিকিং নিয়ে কাজ করছিলাম, এবং যখন আমি অ্যারেস্ট হই তখনও আমি ওম্যান ট্রাফিকিং নিয়ে কাজ করছি। অথচ আমাকে অ্যারেস্ট করলো ওম্যান ট্রাফিকিং, মানে আমি মেয়ে পাচার করি সেই অভিযোগে আমাকে অ্যারেস্ট করলো। কিন্তু তখনও আমি পুলিশেরই কাজ করছি, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ মেয়েদের লিস্ট বার করে আমার যারা ওইখানে ড্যান্স করতো বা যারা বারে কাজ করতো তাদের কাছে আমি পাঠাতাম যে এই নামে এই লোকেশনে আমাকে এই মেয়েগুলোর খোঁজ দাও। আমাকে মেয়েরা খুব ভালোবাসতো, বারের মেয়েরা খুব ভালোবাসতো, তারা আমাকে দাদা বলতো। আমি তাদের পেটের ভাত মারতে যাইনি, আমি কখনো চাইনি যে ড্যান্স বারগুলো বন্ধ হয়ে যাক। আমাদের বক্তব্য ছিল, আমার এবং রাজীব কুমার, জাভেদ শামীম, এদের সবার বক্তব্য একটাই ছিল যে বার চলুক, কিন্তু আইন মেনে চলুক, সুপ্রিম কোর্টে যা ল আছে সেটা মেনে চলুক, নোংরামিগুলো বন্ধ। আমরা নোংরামি বন্ধ করতে গেছিলাম, বার না। কিন্তু সেটা আমাকে এমনভাবে কেসটা খাইয়ে দেওয়া হলো যে আজকে মানে সবাই সব জানেন। তো আমাদের আজকে সিএম যিনি, তিনি সব জানেন এবং তার কাছে ডকুমেন্ট দেওয়া আছে। কলকাতার বা পশ্চিমবঙ্গের অপরাধ জগৎ থেকে কিরকম, অন্য রাজ্যের মতো নাকি একেবারেই আলাদা? না, অন্য রাজ্যের অপরাধ চক্র আর একটু ভয়ঙ্কর, কিন্তু কলকাতার অপরাধ চক্রটা চলে, দেখুন অপরাধ চক্র সব জায়গায় চলে হচ্ছে মূলত প্রশাসনিক যারা পদে বসে থাকেন তাদের কোথাও না কোথাও একটা সমর্থন থাকে, মানে সেটা তাদের কাজের স্বার্থেই, কারণ অপরাধকে বাঁচিয়ে রাখা হয় যাতে তাদের কাজটাও হয়। অপরাধও চললো, তাদেরও কাজ হলো, কারণ তাদের কাজের সঙ্গে তাদের প্রমোশনও টিকে আছে। অপরাধ টিকে থাকলে তাদের প্রমোশন হবে, তারা মেডেল পাবে। তো পুরোটাই একটা সিস্টেম। এই সিস্টেমটা এক এক জায়গায় এক এক রকম। মুম্বাই একরকম, কলকাতা একরকম, গুড়গাঁওতে আরেক রকম। গুড়গাঁওতে আপনাকে মানে ডাইরেক্ট মার্ডার করে দেবে, ও কোনো কথাই শুনবে না, ওখানে মার্ডার করে দেবে। এখানকার কলকাতার তাও অনেক শান্তিপূর্ণ, মানে অপরাধ জগতও শান্তিপূর্ণ, যে সবাই সবার মতো করে খাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কোনো অপরাধী উইদাউট গভর্নমেন্টের কোনো না কোনো একটা অংশের সাপোর্ট ছাড়া চলতে পারে না, এটা হচ্ছে আপনার কেন মনে হয় আপনাকে পুলিশ এনকাউন্টার করবে ভেবেছিল? এটা কতটা ঠিক? 2015 সালে আমার কাছে একটা খবর আসে যে কোনো একটি বাড়িতে কিছু পুলিশ অফিসার, তারা বসে, রাত তখন 12:30 1টা বাজে, তাদের মিটিং চলছে, এবং সেখানে তারা প্ল্যানিং করেছে যে আমাকে এনকাউন্টার করবে, করে তারা কাউকে দিয়ে এনকাউন্টার করিয়ে সেটাকে অপরাধী, কারণ সেই সময় আমার খুব মানে ডেথ হওয়ার চান্স ছিল, মার্ডার হওয়ার চান্স ছিল, তো সেই মার্ডারটা তারাই করিয়ে
কোনো একজন অপরাধীকে অভিযুক্ত করে ভিতরে ঢুকিয়ে দেবে। সেই খবরটা আমার কাছে কোনোভাবে লিক হয়ে যায়, হয়তো অপরাধ চক্রেরই কোনো একটা সূত্র ধরে আমার কাছে খবরটা চলে আসে। তো সঙ্গে সঙ্গে তৎকালীন যিনি আইসি ছিলেন, ওনার নাম হচ্ছে সুকোমল কান্তি দাস, খুব সৎ অফিসার, মানে একদম সত্যিকারের, বলতে গেলে সত্যিকারের যিনি অফিসার বললে যাকে বোঝা যায়। তো তাকেও জানানো হয় কঙ্কর প্রসাদ বাড়ুই, যিনি তখন গোয়েন্দা প্রধান, তাকেও জানানো হয়। সঙ্গে সঙ্গে খবর যায় জাভেদ শামীম সাহেবের কাছে। তো ওনারা মিলে একটা মানে নিজেরা সিদ্ধান্ত নেন, এবং আমার বাড়ির তখন চারপাশে পুলিশ ছিলই এমনি, তো পুলিশ পোস্টিংও তখন বসে যায়। কিন্তু সেই খবরটা আমি সেন্ট্রাল আইবিকে পাঠিয়ে দিই, তার সঙ্গে হোম মিনিস্ট্রিকে পাঠিয়ে দিই। এবং যেহেতু ঘটনাটা নিয়ে অনেক হইচই শুরু হয়ে গেছিলো, কারণ জাভেদ শামীম খবর পাওয়ার পর পুরো জিনিসটাকে একটা ইন্টারনাল কোনো একটা খোঁজখবর উনি করছিলেন, বা কঙ্করবাবু খোঁজখবর করছিলেন। তো সেই অফিসাররা তখন সতর্ক হয়ে যান। তো এই বিষয়টা তারপর আর ঘটেনি। কিন্তু আমার এই যে 2017 সালে যে অ্যারেস্ট, তার মধ্যে তাদের ভূমিকা আছে, কারণ সেই সময় সেই লোকগুলোই এখানেই ছিল, এখানেই কোনো না কোনো জায়গায় ছিল। তো প্রত্যেকটা ইনসিডেন্স কোনো না কোনোভাবে রিলেটেড। একদিকে কুণাল ঘোষ বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, অন্যদিকে প্রাক্তন রাজ্য সরকার সিপিএম এর বরিষ্ঠ নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই এরা দুজনেই রাজনীতির মাঠে কেউ কাউকে সহ্য করতে পারে না, ক্রমাগত একে অপরকে আক্রমণ করে থাকেন। সেখানে একটি তথ্যচিত্রে এনারা দুজনেই আপনার সমর্থনে কথা বলেছেন, অনেকটা বাঘ আর গরুকে এক ঘাটে জল খাওয়ানোর মতন। এই দুটি দলে আপনার সমীকরণটা ঠিক কি রকম? আপনি কার সমর্থক? কেন এরা দুজন আপনার ক্ষেত্রে একমত এবং আপনাকে সমর্থন করে কথা বলছেন? দেখুন, আমি রাজনীতির লোক নই, আমি রাজনীতির ঝান্ডা নিয়েও ঘুরে বেড়াই না। আমি সমাজসেবী, আমি মানুষের কাজ করি, মানুষের জন্য প্রচুর কাজ করেছি, সমাজের জন্য করেছি, দেশের জন্য করেছি, এবং আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারের জন্য প্রচুর কাজ করেছি। এটা সর্বজন মানে গৃহীত, এবং এর সমস্ত প্রমাণ আছে। কুণালদা আমার দাদার মতো। কুণালদা যখন খুব খারাপ অবস্থা ছিল, যখন কুণালদা জেলে বন্দি ছিলেন, সেই সময় তার মায়ের সাথে আমার পরিচয়। মানে কুণালদার মা আমাকে খুব ভালোবাসতেন, এবং কুণালদার মায়ের কথা মতো আমি কুণালদার জন্য কিছু কাজ করেছিলাম। সেই সত্যিই কুণালদার সাথে আমার আলাপ। এবং কুণালদা যখন জেল থেকে যখন বাড়ি ফিরে আসেন, আমি তারপরেও কোনোদিন কুণালদার কাছে যাইনি। আজ যখন কুণালদা মুখ্য সচেতক হয়েছেন, মানে মুখপাত্র হয়েছেন, তো আজ অবধিও আমি কুণালদার কাছে যাইনি। তবে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা হয়। কিন্তু কুণালদা মানুষ হিসেবে খারাপ নন। এবার দেখুন, জেল খেটে এসেছেন, তাকে অনেক লোক অনেক কথা বলেন। কুণালদাকে আমার কখনো সেই জায়গায় লাগেনি, কারণ কুণালদাকে যেভাবে বলা হয় অ্যাকচুয়াল ফ্যাক্ট তা নয়। কুণালদাকেও ঠিক আমার মতোই ফাঁসানো হয়েছিল। এবার এই কথাটা বলার জন্য কেউ যদি মনে করে বলেন আমাকে যে আমি কুণাল ঘোষকে বাঁচাবার জন্য কথা বলছি, কথাটা ভুল একদম। তার কারণ হচ্ছে কুণালদা বিরুদ্ধে যে মামলা, সেই মামলায় সিবিআই একটা রিপোর্ট আছে। সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছে, সিবিআই রিপোর্টটা দিয়েছে, যে কুণাল ঘোষ ওই সময় যে দুর্নীতি হচ্ছিল সেটাকে উনি আটকানোর চেষ্টা করেছিলেন। এটা সিবিআই রিপোর্ট, এটা আমার মুখের কথা না। কিন্তু রাজনীতির ক্ষেত্রে অনেকে অনেক কথা বলেন, বলতে হয়, রাজনীতিতে সব কিছুই বলা যায়। ঠিক তেমনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি একজন পাহাড় প্রতিম একজন মানুষ, সম্মানীয় ব্যক্তি, তার মতো মানুষের কোনো তুলনা হয় না। তাকেও আমি দাদা বলি। আমি আগেও বললাম যে তাকে আমি এই কলকাতা শহরে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যাকে আমি তুমি করে কথা বলি, আর তিনি আমাকে তুমি করেই সম্বোধন করেন, এবং তিনি আমাকে প্রচুর সাহায্য করেন মানসিক দিক দিয়ে, অনেক রকম মেন্টাল আমাকে স্ট্রং করেন। এটাও দাদা ভাইয়ের সম্পর্ক। তো এই সম্পর্কগুলো কিন্তু তৈরি হয়েছে আমার সবকিছুই কিন্তু সামাজিক কাজ করতে গিয়ে। তাদের সাথে কিন্তু আমার সম্পর্কটা কোনোভাবেই রাজনৈতিক নয়, সম্পূর্ণটাই ব্যক্তিগত, ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক, রাজনৈতিক কোনো বিষয় নেই। আবার আমার সম্পর্কেই আমাকে নিয়ে যে দুখানা তথ্যচিত্র হয়েছে, তাতে বিজেপির পক্ষেও কেউ মতামত দিয়েছে, সেইটাও রয়েছে। আমাকে নিয়ে প্রচুর মানুষ প্রচুর রকমের মন্তব্য আছে। তো সবাই তো আমাকে চেনেন,
এখানে শুধুমাত্র আজকে কুণালদা মুখপাত্র বলে আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে সিপিএমের একজন বড় নামী নেতা বলে এই দুটোকে তুলনা করা হচ্ছে, অথচ আমাকে নিয়ে কিন্তু বিজেপিও বলেছে, আমাকে নিয়ে কংগ্রেসের নেতাও বলেছেন, আমাকে নিয়ে সাধারণ মানুষও বলেছেন। সবটাই পাওয়া যায় ইন্টারনেটে। তো রাজনীতির এর মধ্যে কোনো ভূমিকা নেই। আমি একজন হিউম্যান বিং, তারাও হিউম্যান বিং, এবং তারা প্রত্যেকে সম্মানীয় ব্যক্তি, এমনকি কুণালদাও সম্মানীয় ব্যক্তি। সুতরাং আমি আমার কাজ করেছি, তারা তাদের সম্পর্ক আমার এইটুকুই, ব্যাস। তাহলে জেলের মধ্যে থাকা কট্টর মাওবাদী যারা রাজনৈতিক বন্দী ছিলেন তারা কেন জেল থেকে বেরিয়ে আপনাকে নিয়ে সাক্ষাৎকার দিলেন? আবার শোনা যায় আপনার সাথে তাদের ভারতের সুরক্ষা বিশেষজ্ঞ অজিত দোভালের সাথেও যোগাযোগ আছে, আবার আন্তর্জাতিক মাফিয়া দাউদ ইব্রাহিমের সাথেও আপনার যোগাযোগ আছে। সব মিলে কি বলবেন এই নিয়ে? দেখুন, জেলে যাদের সাথে আমার যোগাযোগ, মানে মাওবাদী বা যারা পলিটিক্যাল প্রিজনার, যারা রাজনৈতিক বন্দী, তাদের সাথে আমার পরিচয় ছিল কারণ তারা আমার জীবন বাঁচিয়েছিল, নাহলে জেলে আমাকে মার্ডার করে দিত। তারা ছিল বলে আমি বেঁচে গেছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে সবচেয়ে নামী লোক ছিলেন হচ্ছে তেলেগু দীপক ওরফে ভেঙ্কটেশ্বর রেড্ডি, যার নাম শুনলে তেলেঙ্গানা কাঁপতে থাকে। তো এরা আমাকে জেলের মধ্যে শুধু আমার জীবন বাঁচিয়েছে। তাদের রাজনৈতিক যে মতবাদ, আমি তার জেলে থাকাকালীন সেই মতবাদের বিরোধিতা করেছি, এবং সেই নিয়ে আমার সাথে বিস্তর ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে তাদের সাথে। আবার পরক্ষণেই যখন আমরা একসাথে ফিরে এসেছি, তখন যে মানে সেলে যখন যাব তার আগে তারা আমার সঙ্গে চা খেয়েছেন, তারা চপ কাটলেট এসব খেয়েছি আমরা। বিষয়টা হচ্ছে যে আমার সাথে জেলে যাদের আলাপ, তারা বাইরে বেরিয়ে আমার সম্পর্কে তারা ভালো কথা বলেছেন কি খারাপ কথা বলেছেন সেটা পরের কথা, কিন্তু তারা আমার সম্পর্কে বলেছেন, এটাই আমার জীবনের পাওয়া। কারণ এইসব মানুষরা যে আমাকে জায়গা দিয়েছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। দ্বিতীয় হচ্ছে অজিত ডাভেল বা আদার্স যারা আছে, দাউদ ইব্রাহিমের যে বিষয়টা, এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন। লোকের ধারণা আমার সাথে দাউদের যোগাযোগ আছে। অ্যাকচুয়াল আমার সাথে জ্যোতির্ময় দে, যিনি মুম্বাইয়ের সাংবাদিক ছিলেন, যাকে ছোটা রাজন গুলি করে মারেন, তার সাথে আমার একটা দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। আমি যে এই ন্যায় অন্যায় লড়াই লড়ি বা এই যে আপনার মানে স্টিং অপারেশন করি বা এইগুলো তার কাছ থেকেই আমার শেখা। সে কলকাতায় একবার এসেছিল, তখন আমাকে শিখিয়েছিল হাতে হাতে কলমে। আমার ওইটুকুই তার সাথে আমার পরিচয়, সেইখান থেকেই আমি কাজগুলো করেছি, এবং দাদা আমাকে খুব ভালোবাসতেন। এরকম বড় বড় অনেক সাংবাদিক আছেন যাদের সাথে আমার আজও যোগাযোগ আছে, তারা আমাকে ফোন করেন, কথা হয়। আবার অনেক সাংবাদিক আছেন যারা আমার নাম শুনলে ঘেন্না করেন, আমাকে আমার নামে যাতা বলেন। দাউদ ইব্রাহিমের বিষয়টা হচ্ছে, নরওয়ে দুটো বাচ্চাকে আমি ভারতবর্ষে ফিরিয়ে এনেছিলাম, সেই বাচ্চা দুটোকে নিয়ে দাউদ ইব্রাহিমের সাথে আমার নাম জড়িয়ে দেওয়া হয়। অ্যাকচুয়াল এটা নয়, এটা মেনলি হচ্ছে আমার জ্যোতির্ময় দেশদার সাথে যোগাযোগ ছিল, সেই সূত্রে কেউ রিউমার ছড়িয়েছে, এর বাইরে আর কিছু না। যেখানে আপনি বলছেন রাজ্যের কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনিক ব্যক্তিরা মিলে সুপরিকল্পিতভাবে আপনাকে একটি অপরাধিক মামলায় জড়িয়ে আপনার জীবনের একটা দামি অংশ নষ্ট করেছে, সেখানে দাঁড়িয়ে আপনি আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে বেশ কিছু আইপিএসের নাম উল্লেখ এবং বলা ভালো ট্যাগ করে তাদেরকে রাজ্যের বা জেলার প্রশাসনিক দায়িত্বে আনার কথা বলেছেন। সেখানে এই রাজ্য সরকারের কিছু মানুষ ষড়যন্ত্রের শিকার, আপনি সেখানে আপনার এখনো এই রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের উপর আস্থা আছে? থাকলে কেন আছে? দেখুন, 2011 সালে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন, তখন মানুষের কিছু প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ হয়েছে এটা বলা যায়, একদম যে হয়নি তা বলা যায় না। প্রশাসনের কাজ করেন। এবার প্রশাসনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত, তারা কেউ যদি দুর্নীতি করেন, সেটা তো তিনি জানিয়ে করবেন না, তিনি কাউকে জানাবেন না যে তিনি দুর্নীতি করছেন। কিন্তু আবার এই প্রশাসনের মধ্যেই অনেক ভালো অফিসার আছেন যারা সত্যিকারের তারা চান যে দেশের কিছু হোক, ভালো কিছু হোক। রইল বাকি পুলিশের দুর্নীতি বা প্রশাসনের দুর্নীতি। আমাদের পুলিশ সিস্টেমে একটা ডাক বলে একটা সিস্টেম আছে, ডাক সিস্টেম। যতদিন এই পুলিশ সিস্টেমে ডাক সিস্টেম থাকবে, ততদিন দুর্নীতি থাকবে।
এবার এটা কেন ডাক সিস্টেম আর দুর্নীতিটা একে অপরের সাথে যোগাযোগ কেন, সেটা মানে ওটা টেকনিক্যাল বিষয়, ওই বিষয়টা যাচ্ছি না। আমি যাদেরকে চিনি, যারা সত্যিকারের অফিসার হিসেবে একদম এ গ্রেড অফিসার, প্রচুর ভালো ভালো আইপিএস অফিসার আছেন, এখন নতুন নতুন অনেক আইপিএস অফিসার এসেছেন, WBCS নতুন নতুন অনেক অফিসার এসেছেন, কিন্তু আমি একজনের নাম বলতে পারি, পাপিয়া সুলতানা, যিনি WPPS ছিলেন, এখন আইপিএস হয়েছেন। তার মতো ক্রাইম নেটওয়ার্কের অফিসার খুব কম আছে। কঙ্করবাবু খুব ব্রেনি লোক। কঙ্করবাবু শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের গোল্ড মেডেলিস্ট। তিনি তার শিক্ষকতা করার কথা ছিল, তিনি চলে এসেছেন পুলিশে। তাকে দেখলে কেউ বলবে না, তাকে যদি আপনি সাধারণ জামা কাপড় পরিয়ে ছেড়ে দেন, তাকে কেউ বলবে না যে তিনি একজন আইপিএস অফিসার, কিন্তু দুর্দান্ত তার মাথা। জাভেদ শামীম অসাধারণ একজন মানুষ। রাজীব কুমার ব্রিলিয়ান্ট অফিসার, যারা প্রশাসনকে স্বচ্ছভাবে চালাতে পারেন এবং তারা চালিয়েছেন। নিশাত পারভেজ আইপিএস, এনারা এক একজন মানে অসাধারণ অফিসার। দেবাশিস ধর আইপিএস, তিনি সিবিআইতে ছিলেন এবং তিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল চুরি, তার ইনভেস্টিগেশন অফিসার সিবিআইয়ের হয়ে। তো এনারা রিয়েলি একজন মানুষ, যে মানুষগুলোকে পলিটিক্যালি ধ্বংস করার একটা পরিকল্পনা হয়েছিল, এবং এই পরিকল্পনাটা হয়েছিল 2016 সালে ভোটের পর। কিন্তু এই যে 2011 থেকে 2016, এই মানুষগুলোই তো প্রশাসনকে বাঁচিয়ে রেখেছিল। তাহলে 2016 সালে যখন 2017 সালে যখন আমি অ্যারেস্ট হই, সেই সময় যিনি গোয়েন্দা প্রধান ছিলেন, তিনি আমাকে যখন ডেকেছিলেন নোটিশ পাঠিয়ে তদন্তের নাম করে, তিনি অদ্ভুতভাবে একটা কথা আমার সামনে, সকলের সামনে, তখন অনেক আইপিএস ছিলেন, আমার তদন্তকারী অফিসার ছিলেন, তিনি বলেছিলেন, मेरे पास कभी कोई क्राइम का रिपोर्ट नहीं आता है, इसके पास इतना क्राइम का रिपोर्ट कैसे आता है। একজন গোয়েন্দা প্রধান আমাকে বলছেন, আমার সামনে দাঁড়িয়ে উনি অন্যান্য অফিসারকে বলছেন। তার মানে আমার কাছে ক্রাইমের রিপোর্ট থাকতো, পুলিশের কাছে রিপোর্টের থেকেও বেশি রিপোর্ট আমার কাছে থাকতো, কারণ আমি পুলিশকে হেল্প করেছি। আমি পুলিশের খোঁচর নই, খোঁচর শব্দটার মিনিং আলাদা। আমি একজন হিউম্যান বিইং, একজন সমাজকর্মী, একজন হুইসেল ব্লোয়ার হিসেবে আমি পুলিশ এবং প্রশাসনকে হেল্প করেছি। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনকে হেল্প করেছি, আমি কেন্দ্রীয় সরকারকে হেল্প করেছি, আমি কালো টাকা ধ্বংস করেছি, আমি বেআইনি যে পাসপোর্ট চক্র ফাঁস করেছি, আমি বাংলাদেশের যারা অপরাধী, যারা ভারতবর্ষে এসে লুকিয়েছিলেন, তাদেরকে আইডেন্টিফাই খুঁজে বার করে ভারত সরকারের কাছে দিয়েছি। আমি এরকম প্রচুর কাজ করেছি। আমি এগুলো করেছি একজন হুইসেল ব্লোয়ার হিসেবে। এটা আমার কর্তব্য, একজন নাগরিক, তার দেশের প্রতি কর্তব্য। আমি বিয়ে শাদী করিনি, আমার বউ বাচ্চা নেই, আমার কোনো টেনশন নেই, কিন্তু 2017 সালে আমাকে যেভাবে মারা হয়েছিল, সেই মারাটা আমাকে সামাজিকভাবে হত্যা করা হয়েছিল, সেই হত্যাটা খুব নিন্দনীয় ছিল এবং খুব পৈশাচিক ছিল, যে কারণে আজকে আমার মা বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আমার মা বাবা মারা গেছেন কিন্তু এই লোকগুলোর জন্যই। তবুও আমার বিশ্বাস, কোথাও গিয়ে মনে হয় যে মমতা ব্যানার্জি আজও ঠিক আছেন এবং তিনি ঠিক জায়গাতেই আছেন। শুধু মমতা ব্যানার্জির যে প্রশাসনিক যে জায়গাটা, সেখানে এই লোকগুলোকে যদি ফ্রন্টে নিয়ে আসা যায়, এই নিশাত পারভেজ, এই পাপিয়া সুলতানা, দেবাশিস ধর, কঙ্কর প্রসাদ বারুই, আজকে রাজীব কুমার চলে এসেছেন, জাভেদ শামীম, এরকম যে অফিসারগুলো রয়েছে, তাদেরকে যদি সামনে আবার যদি নিয়ে আসা যায়, যদি যাদের গুরুত্বপূর্ণ পদে যদি নিয়ে আসা যায়, প্রশাসনটা আবার স্বচ্ছ হয়ে যাবে। আমি সেইটাই ফেসবুকে মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি মাত্র, আর কিছু না। আপনার কি মনে হয় রাজ্য সরকারের ওপর এখন একাধিক দুর্নীতির অভিযোগ, তাহলে কি বামফ্রন্ট সরকার ঠিক ছিল? বর্তমান সরকার নিজেও কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার? দেখুন, বামফ্রন্ট সরকারের যে সময়টা, সেই সময়কার যে পরিস্থিতি, সেটা ভিন্ন ছিল। তখন এত
কি বলবো, বিশ্বায়নের এতটা যুগ ছিল না তখন, আমাদের মতো এত হাতে হাতে মোবাইল ছিল না, নেট ছিল না। তো সেই সময়টা একরকম, এই সময়টা আরেক রকম। কি এবার যদি বলেন দুর্নীতি সারা জীবনই থাকবে, সেই সময়ও ছিল, সেই সময় হয়তো সেটাকে কখনো ফ্রন্টে আসা যায়নি, এই সময় এসেছে, এই সময় হয়তো টেকনিক্যালি সামনে এসেছে, কিন্তু দুর্নীতি কি হয়নি? সেই সময় তো অভিযোগ উঠেছে বামপন্থী সরকারের বিরুদ্ধে। রাজারহাট নিউ টাউন নিয়ে যখন রাজারহাট নিউ টাউন হয়, সব থেকে বেশি যিনি প্রতিবাদ করেছিলেন এবং তিনি যা যা বলেছিলেন, তিনি যা যা বলে মানে সেই ভদ্রলোক বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কথা বলে যা যা বলে গেছিলেন, আজকে সেগুলো সত্য হয়েছে। তার নাম হচ্ছে নীলোৎপল দত্ত, রাজারহাট জমি বাঁচাও কমিটির সম্পাদক, যিনি খুব রহস্যজনকভাবে মিসিং হয়ে আছেন আজও। তিনি যখন মিসিং হয়ে যান, আমার কথাতেই একমাত্র সেই সময় যিনি এসিপি ছিলেন অর্ক ব্যানার্জি, তিনি খোঁজ খবর করেছিলেন, কিন্তু তাকে আজ অব্দি পাওয়া যায়নি। মানে অদ্ভুত রহস্যজনক নিখোঁজটা। তো সে সেই সময় প্রতিবাদ করেছিল, সে সময় বলেছিল যে রাজারহাট উপনগরী যদি তৈরি হয় তাহলে কলকাতা শহর জলে ডুববে, আমাদের এই বাগুইআটি অঞ্চল বা এইগুলো জলে ডুবে যাবে। আজকে বর্ষাকালে সেটা হয়, তার কথাটা ফলে গেছে। কিন্তু সেই সময় সেই অভিযোগ মানে সুপ্রিম কোর্ট গেছে, সুপ্রিম কোর্ট রাষ্ট্রে এদের পক্ষেই রায় দিয়েছেন, কিন্তু সেই সময় কিছু ডকুমেন্ট সামনে এসেছিল, তাতে দেখা গেছিল এমন কিছু লোকের নাম যারা ওখানে জমি পেয়েছেন, মানে সেটাও একটা দুর্নীতি। যদি আজকে সেই লোকটা যদি বেঁচে থাকতেন, তার ডকুমেন্ট নিয়ে আরেকটা পিল করা যেত। তো এটা বিষয় নয়, বিষয়টা যে দুর্নীতি যে সরকারই আসবে তাতে দুর্নীতি থাকবেই, একটু কারোর বেশি কারোর কম। কিন্তু মমতা ব্যানার্জি যে সরকার, তিনি কাজ করেছেন, হয়তো বিজেপি সরকার আগামী দিনে আসলে হয়তো এর থেকে বেশি কাজ হয়তো করবেন, কিন্তু তাই বলে কি দুর্নীতি শেষ হবে? দুর্নীতি কখনো শেষ হয় না। দুর্নীতি আছে বলেই কোর্ট আছে বলেই সংবিধান আছে, আইন আছে। যদি দুর্নীতি না থাকবে, যদি অপরাধী না থাকবে, তাহলে তো আর আইনের প্রয়োজন নেই। সুতরাং এগুলো সমান্তরাল, এগুলো চলতেই থাকবে। কিন্তু মমতা ব্যানার্জি সরকার কিছুটা পলিটিক্যালি তারা মানে ষড়যন্ত্রে তারা শিকার, আবার কিছুটা নিজেদের কিছু লোকের অত্যাধিক লোভ, যে লোভ এবং বলা যায় তারা 2016 সালের পর থেকে হাত খোলা দুর্নীতি করেছেন, এটা করেছেন। তো সেটাকে তো মিথ্যে বলা যায় না। আমরা হয়তো রাজনীতি করি না, রাজনীতিবিদরা বলবেন না করেননি, তাদের অনেকে অনেক রকম, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা তো জানি যে হয়েছে। কিন্তু তার জন্য যে মমতা ব্যানার্জি দায়ী, এটা আমার মনে হয় ভুল। এটা হতে পারে না, হয়তো যারা করেছেন তারা দায়ী। মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে কিন্তু আমি যতটুকু জানি যে তার মতো মানুষ হয় না। শাসক দলের বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কথা বলে বা অভিযোগের আঙুল তুলে অনেকেই শাসকের রোষে পড়েছেন। আপনি এসব দেখেও রাজ্য সরকারের বহু বিষয় সহ মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তি ও পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের ট্যাগ করে বিষোদ্গার করেন। ভয় করে না কখনো এসবের জন্য শাসকের রোষে পড়েছেন? আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি সেটাই বলি যেটা মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে বলা হয়ে গেছে, তার কাছে সমস্ত তথ্য ডকুমেন্ট জমা করা আছে। আমি যেটা বলি সেটা হচ্ছে, আমার একটা বই লেখার ইচ্ছে ছিল, আমার আত্মজীবনী, সেটা লিখে উঠতে পারছি না, কারণ আমার মানে ডাক্তারের সন্দেহ যে আমার ক্যান্সার ফার্স্ট স্টেজ। তো আমি আর শারীরিকভাবে আমি ঠিক নেই, তো বাই চান্স যদি মারা যাই, তো সেই কারণে আমি লিপিবদ্ধ করে রাখি। এখানে সরকারকে বিব্রত করার জায়গা নয় এটা। দ্বিতীয়, যাদেরকে ট্যাগ করি তাদের অনেকের কাছ থেকে অনুমতি সাপেক্ষেই আমি লিখি, এবং তারা সবাই আমাকে চেনেন। আর যারা অভিযুক্ত আইপিএস বা পুলিশ অফিসার বা প্রশাসনিক অফিসার আছেন, আমি কিন্তু তাদের কারোর নাম প্রকাশ্যে বলি না, কারণ সেই নামগুলো জানেন একমাত্র মুখ্যমন্ত্রী এবং ভারত সরকার। আর মুখ্যমন্ত্রী, আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এতটা মানে কি বলবো, উনি নিশ্চয়ই আমাকে ভুল বুঝবেন না, যে আমি যে করছি তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আমি আমার যন্ত্রণাটাকে কাউকে বলতে পারছি না, আমার কেউ নেই,
আমার কোনো নেতা নেই, কোনো মন্ত্রী নেই, কোনো দাদা নেই, কোনো দিদি নেই, কোনো কেউ নেই আমার। তাহলে আমি বলবো কাকে? আমার কাছে টাকা নেই যে আমি কোর্টে গিয়ে বলবো। আমি আমার ফেসবুকে বলি, আমার মনের কথা, যন্ত্রণা, আমি কষ্ট কথা বলি, তাতে লোকে হাসাহাসি করে। আমার কাছের লোকেরা, এমনকি আমার বাড়ির যেখানে বসে আপনি সাক্ষাৎকার নিচ্ছেন তার আশেপাশের লোকেরা পর্যন্ত ওগুলো পড়ে নিজেদের মধ্যে হেসে মানে গড়াগড়ি খায়। আমার কষ্ট দেখে তারা হাসে এবং এটাকে নিয়ে তারা খুব আনন্দ পায়, মানে তাদের মনে শান্তি হয়। ওই ধরে নিন না যে আমার এই কষ্টগুলো তাদের আনন্দ দেওয়ার জন্য করা। রাজ্য সরকারকে আমার কোনো অভিযোগ নেই, আমার যা বলার বলা হয়ে গেছে। আর যে সমস্ত আইপিএসরা করেছেন তারা জানেন তারা কত বড় অন্যায় করেছেন। তারা হয়তো আইনত কোনোদিন শাস্তি পাবেন না, আইনত তাদের প্রমাণ করা যাবে না, কিন্তু সময় তাদেরকে শাস্তি দেবেই। মানে সে শাস্তি তাদেরকে পেতে হবে এবং তাদেরকে পেতে হবে, তাদের পরিবারকে পেতে হবে, তাদের সন্তানকে পেতে হবে। এটা আমি বিশ্বাস করি। আমার বাবা মায়ের মৃত্যুর পর তাদের যে অস্থি আমি বিসর্জন দিইনি, এই ঘরে রেখে দিয়েছি। যদি এই অস্থি ততদিন বেঁচে থাকবে যতদিন আমি বেঁচে থাকব, এবং এই অস্থি তাদেরকে শাস্তি দেবে। আমি মারা গেলে বিসর্জন হয়তো হয়ে যাবে, শাস্তি তাদেরকে পেতে হবে এবং তাদের পরিবারকে শাস্তি পেতে হবে। আমি শাস্তি দেওয়ার কে? সময় শাস্তি দেবে, উপরওয়ালা শাস্তি দেবে। সর্বশক্তিমান বলে কেউ না কেউ আছে, ভগবান হয়তো নেই, কিন্তু একটা শক্তি কাজ করে পৃথিবীতে। আপনি যা করবেন কর্ম আপনাকে তার ভোগ পেয়ে যেতেই হবে। তো আমি এই বিশ্বাসে করি। আমার এগুলো জাস্ট লিপিবদ্ধ, আমার নিজের জীবনের কাহিনী। এখানে কাউকে আমার অভিযোগের জায়গা নেই। অভিযোগ যা করার আমার অলরেডি লিখিত করা হয়ে গেছে। চিটফান্ড, গরু পাচার, বালিখাদান, শিক্ষায় দুর্নীতি, শিক্ষার চাকরি নিয়ে দুর্নীতি, আরও কত কি প্রতিনিয়ত প্রতিদিন অভিযোগ আসছে রাজ্য সরকারের বিরুদ্ধে। সেখানে আপনি নিজেই রাজ্য সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনিক ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হয়েও কি করে এই রাজ্য সরকারের উপর আস্থাশীল, নাকি নিজেকে সেফ রাখার তাগিদ? সেফ সেফ মানে নিজেকে সেফ জোনে রাখার ব্যাপার। নিজেকে সেফ জোনে রাখার কোনো বিষয় নেই। আমি ইতিমধ্যে 15 মাস জেল কেটে নিয়েছি। আমি ইতিমধ্যে কোর্টের অর্ডারকে সামনে রেখে আমাকে 18 মাসের প্রায় 18 মাসই হবে, আমাকে গৃহবন্দী করে রেখে দিয়েছিল। অকল্পনীয় অত্যাচার করেছে জেলের মধ্যে। জেলের মধ্যে আমাকে যে সেলে রাখা হয়েছিল তাতে 150 থেকে 200-র কাছাকাছি রাউডি ছিল, যারা প্রতিদিন গাঁজা, হেরোইন আর মানে ট্যাবলেট এসব খেত। 24 ঘন্টা তা সেই ঘরটার মধ্যে ওই হেরোইনের পোড়া গন্ধ ঘুরে বেড়াতো। আমি একটা সিগারেটও খেতাম না, আমাকে ওর মধ্যে রাখা হয়েছিল। 6টা মাস আমি ওখানে কাটিয়েছি। তারপর অসুস্থ হয়ে যাই, জেল হাসপাতালে সকালবেলা গেছি, বিকেলবেলা আমাকে কে নির্দেশ দিয়েছে জানি না, সেই নির্দেশের দেখি পরের দিন সেই দিনকেই সন্ধ্যেবেলা আমাকে আবার ফিরিয়ে দেয়। পরে মাওয়িস্টরা আমার হয়ে আন্দোলন করেন, তারপর আমাকে একটা নতুন ভালো ওয়ার্ড দেওয়া হয়। সুতরাং আমার জীবনের যা যন্ত্রণা আমি পেয়ে গেছি। 18 মাস আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, চিকিৎসা পাইনি, আমাকে চিকিৎসা করতে দেয়নি। আমি যতবার মানে বড় হাসপাতালে যেতে গেছি কলকাতায়, আমাকে যেতে দেয়নি। তো যত রকমের অত্যাচার ছিল সব করা হয়ে গেছে। এই অত্যাচারটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করেননি, কারণ যখন আমি গ্রেপ্তার হই তখন মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে ছিলেন এবং তার সঙ্গে ছিলেন আমাদের সুমন চট্টোপাধ্যায়, যিনি সম্পাদক। তখন মনে হয় কিসে ছিলেন, তখন মনে হয় উনি ছিলেন এটা কোনো পেপারের সম্পাদক ছিলেন, আমার ঠিক এই সময় পত্রিকার সম্পাদক ছিলেন। তো মানে যে হ্যাকেল আমাকে করা হয়েছে সেগুলো কল্পনার বাইরে। আমি যখন কলকাতায় ফিরি, যখন আমি সব এই 18 মাসের বন্দি জীবন কাটিয়ে যখন বাড়িতে আসি, আমার বাবা মা তখন অলরেডি অসুস্থ। আমার বাবা মা তখন আমাকে বাঁচাতে গিয়ে তাদের নিজেদের চিকিৎসা বন্ধ করে দিয়েছিল। আমার মা ডায়ালিসিস হয়েছে, ডায়ালিসিসে মারা গেছেন। আমার বাবার হার্টের হার্ট অ্যাটাক করে প্লাস লিভারের প্রবলেমে মারা গেছেন। আমার জীবনে যা ছিল সব চলে গেছে। আমাদের ফ্ল্যাট টাকা দিতে পারিনি বলে আমাদের ফ্ল্যাট ব্যাংক নিয়ে নিয়েছে। আমার ভাইয়ের সংসার ভেঙে গেছে। আমার ভাইয়ের হার্ট অ্যাটাক, আমার ব্রেন স্ট্রোক হয়েছিল, গুয়াহাটির রাস্তায় পড়েছিল। সিআইএসএফ যেহেতু আমার পরিচিত, আমার বাবার মানে ফোর্স, সিআইএসএফ আমাকে দয়া করে আমার ভাইকে উদ্ধার করে ফ্লাইটে করে কলকাতায় ফিরিয়েছে। আজ আমি নিজে রোগগ্রস্ত, আমার ওষুধ খাওয়ার পয়সা নেই, আমি লোকের কাছে হাত পেতে ভিক্ষে নিই। কেউ আমাকে চাল দেয়, কেউ আমাকে গম দেয়, কেউ আমাকে ডাল দেয়, কেউ তেল দেয়, কেউ আমাকে ওষুধ কিনে দেয়।
আমাকে নাম বলতে বারণ করা আছে, নয় তার নামটা আমি বলে দিতাম। তো তারা আমাকে দেয়, কেউ আমাকে, আমার কিছু লোন আছে, কেউ আমাকে লোনের টাকা মিটিয়ে দেয় আমার হয়ে, তারা আমাকে ভালোবেসে দেয়, ভিক্ষে নিয়ে আমি। তো আমার যা পাওয়ার ছিল সব হয়ে গেছে, আমার নেওয়ার কিছু নেই, আমার সেফ জোন বলে আর কিছু নেই। আমি জাস্ট এখন যেটা চাই সেটা হচ্ছে আমি একটা মৃত্যু চাই, যেটা শান্তির মৃত্যু। আমার এখানে আমি তো একবারও চাইনি যে যে আমাকে অ্যারেস্ট করেছে একদিনের জেল খাটা সেই আইপিএস, যিনি আমি যখন অ্যারেস্ট হই, যখন ওই লকআপে দাঁড়িয়ে যে আইপিএস আমাকে হাত জোর করে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন, যিনি আমার বাবার কাছে হাইকোর্টে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছিলেন এই আমার অ্যারেস্ট নিয়ে, আমি তাদের সম্পর্ক তো আমি ওপেনলি লিখছি না, আমি আমার বক্তব্য লিখছি। আমার বক্তব্য না, আমার এই বুকের ভিতরে যন্ত্রণাগুলো লিখছি। আমার বাবা মায়ের অস্থিটা ওইখানে পড়ে রয়েছে, আমি বিসর্জন দিইনি। তো আমাকে যা অত্যাচার করা তো করে দিয়েছেন, আমার তো আজকে খাওয়ার টাকা নেই, তাহলে আর কি মারবেন আমাকে? এরপর যেটা রয়েছেন আপনারা আমাকে সাজা দেবেন, এবং আমি বিশ্বাস করি সেটা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেই জায়গাটা দেখবেন। কারণ মুখ্যমন্ত্রীর দেখা উচিত যে যার প্রশাসনকে আমি হেল্প করেছি তারই লোকেরা আমাকে মেরেছে। এক দলকে আমি হেল্প করেছি, আরেক দল আমাকে মেরেছে, কারণ দুই দলের মধ্যে গন্ডগোল, দুটো আইপিএস লবির মধ্যে লড়াই, তার দায়ভার আমাকে দিয়েছেন। আমি হচ্ছি স্টেপ গোট, কোলাট্রাল ড্যামেজ, আমাকে কোলাট্রাল ড্যামেজ করা হয়েছে। ক্ষতিটা কার হলো? আমি তো মুখ্যমন্ত্রীরই প্রশাসনকে হেল্প করছিলাম, মুখ্যমন্ত্রীর প্রশাসন যাতে দুর্নীতিগ্রস্ত না হয় আমি সেই লড়াই লড়ছিলাম। তাহলে আজকে যখন আমাকে জেলে যখন ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে এই দুর্নীতিগুলো হলো কি করে? তার মানে আমাকে অ্যারেস্টটা করানোর পরে দুর্নীতিগুলো হয়েছে, তার আগে তো হয়নি। দুর্নীতির পাহাড়, এই যে ইট মানে বালি পাথর কয়লা সব যে চুরি, গরু, এগুলো সব তো 2016-র পর থেকে। তাহলে 2016-র পর থেকে 2016-র আগে যদি হয়েও থাকে সেগুলোকে বোঝা যায়নি, কিন্তু যেগুলো খুল্লা হয়েছে সেটা 2016-র পর থেকে। তার মানে জাভেদ শামীম চলে যাওয়ার পর থেকে 2016-তে সমস্ত প্রশাসনিক যারা ভালো কর্তা তাদেরকে বদলি করিয়ে দিয়ে যাদেরকে নিয়ে আসা হয়েছিল তারা এর মধ্যে দায়ী। তাহলে মুখ্যমন্ত্রীকে কেউ ভুল বুঝিয়েছেন, এই প্রশাসনিক অর্ডারগুলো যাকে মানে সিএমকে তো বুঝিয়ে এই প্রশাসনিক অর্ডারগুলোকে সই করানো হয়েছিল। তাহলে এই দুর্নীতিগুলো 16-র পর হয়েছে, 16-র আগে না, আমাকে অ্যারেস্ট করার পর এই ঘটনাগুলো। তাহলে সেগুলো আজকে সিবিআই ইডি করছে, এবং আমাকে যখন অ্যারেস্ট করা হয় তখন সিএম বাইরে ছিলেন। সুতরাং পুরোটা এটা গট-আপ, কয়েকজন মিলে করেছেন। এটা সিএম এর, এটা প্রশাসন আমাকে অ্যারেস্ট করেনি, এটা করেছেন কয়েকজন ব্যক্তিগত অফিসার আর কিছু রাজনৈতিক দল এবং কয়েকজন সমাজবিরোধী, যাদের নাম, যে সমাজবিরোধী গৌতম কুণ্ডুর সাথে তার নাম জড়িয়ে আছে, রোজ ভ্যালি কাণ্ডে থেকে যুক্ত, তারা করেছে। এখানে প্রশাসনের কোনো দোষ নেই, এখানে মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই। আমাকে যদি সাজা দেবে, কি করবো, আমার তো কিছু করার নেই, এবার সেটা সিএম দেখবেন। আমি আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বিচার দেবেন, আমি সেই ভরসায় রয়েছি। এখানে কোনো সেফ জোনের কোনো বিষয় নয়। আপনি নিজে একসময় স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও চালাতেন যার নাম ছিল ইন্ডিয়া স্মাইল। সেখানে আপনারা বিশেষ করে আপনি আন্তর্জাতিক মানব পাচারের মতন অপরাধের বিরুদ্ধে লড়াই করতেন। ইন্টারনেট এখনো বহু বিদেশি সংবাদ মাধ্যমে আর্টিকেলে এইসব নিয়ে লেখা রয়েছে। এরকম বহু আন্তর্জাতিক ঘটনায় আপনি হস্তক্ষেপ করে ফিরিয়ে এনেছেন পাচার হয়ে যাওয়া মানুষদের, সেখানে আপনাকেই নারী পাচারের মতন অপরাধের সাথে জড়িয়ে দেওয়া হলো। কি বলবেন, এটা ঠিক কতটা সুপরিকল্পিত, আর কেনই বা এই জাতীয় অপরাধের সাথে আপনাকে জড়িয়ে দেওয়া হলো? দেখুন, আমাকে মহিলা পাচারের জন্য যে আমাকে অ্যারেস্ট করা হয়, যে কারণটা দেখিয়ে, সেটা হচ্ছে আমি একটা বারে কাজ করতাম। আমাকে মাস গেলে সেই বারে কাজ করার জন্য আমাকে 25,000 টাকা করে দেওয়া হতো। এই পুরো বিষয়টাই আমার সাথে, যে আমি যে কাজ করতে যাচ্ছি সেটা পুরোটাই আমার সাথে বসে আলোচনা হয়েছিল তৎকালীন গোয়েন্দা প্রধান কঙ্কর প্রসাদ বারুই এবং সেই সময় জাভেদ শামীম, এনাদের একটা টিমের সাথে যারা জানতেন, তারা আমাকে অ্যাজ এ আন্ডার কভার এজেন্ট হিসেবে আমাকে পাঠিয়েছিলেন। আমার কাছে আমার টার্গেটটা ছিল যে অ্যাকচুয়াল মেয়ে পাচার কারা করে তাদেরকে খুঁজে বের করা, কারণ আমাকে বারের মেয়েরা হেল্প করছিলেন, আমাকে আইডেন্টিফাই করে দিচ্ছিলেন যে এই লোক মেয়ে পাচার করেন। আমি 2016 সালে যখন হঠাৎ করে কঙ্করবাবু চলে যান এবং জাভেদ শামীম চলে যান, এবং আমাকে যখন নিশাত পারভেজ বারণ করেন যে সব কিছু থেকে সরে যাও, এবং তৎকালীন
বিধাননগরের মনে হয় এসিপি হয়ে গেছিলেন সুকোমল কান্তি দাস, যিনি বাগবেড়ি থানার আইসি ছিলেন। তিনি আমাকে বলে দেন যে আমি তোমায় কোনো হেল্প করতে পারবো না, তুমি এখান থেকে সরে যাও। তখন আমি নিঃশব্দে এই কাজগুলো করছিলাম, যে কোথায় কোন। আমি কিন্তু 2016 সালে ডিসেম্বর মাসে আমার এনজিওরই কারোর মাধ্যম দিয়ে আমি কিন্তু তৎকালীন পুলিশ কমিশনারকে 23 জনের ওম্যান ট্রাফিকারের নাম, অ্যাড্রেস, লোকেশন পাঠিয়েছিলাম। এই পুরোটাই ছিল কিন্তু একটা প্ল্যানিং, যে তাদেরকে খুঁজে বের করা। এবার সমস্যাটা হচ্ছে যে এই যে হট করে পুলিশ আমার সেইগুলোকে ওভারকাম, মানে আমাকে যখন অ্যারেস্ট করে, আমার চার্জশিটে কিন্তু সেই কথাগুলো বলা নেই। মানে পুলিশ সেইগুলোই রেখেছে চার্জশিটে, যেগুলো আমার কেস সাজাতে সুবিধা হবে। যেগুলো অ্যাকচুয়াল ঘটনা, সেই যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো পুলিশ কিন্তু সামনে আনেনি, সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল। তার পুরো অরিজিনাল কপি নষ্ট করে দেওয়া হয়েছে। তার হয়তো কিছু ডকুমেন্ট আমি পরে উদ্ধার করেছি অন্য কোনো জায়গা থেকে, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে দেওয়া আছে। আমি পুলিশের সাথে বসে আলোচনা করে, পুলিশের নির্দেশে কঙ্করবাবু আমাকে নিজের, মানে তিনি পুলিশ কমিশনের সাথে বসে মিটিং করে আমাকে ওই বারে কাজ করতে পাঠিয়েছিলেন। এটা কঙ্করবাবু জানেন। কঙ্করবাবু আজ অবধি বলেননি যে আমার বক্তব্যগুলো ভুল, এবং না তিনি ভারত সরকারকে বলেছেন, না তিনি রাজ্য সরকারকে বলেছেন। এমনকি আমার সাথে প্রায় দিন কথা হয়। আমরা কাজ করেছিলাম, আমরা প্রশাসনের কাজ করেছিলাম, মমতা ব্যানার্জির প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে আমরা কাজ করেছিলাম। এর মধ্যে কোনো দু নম্বরই ছিল না। আজকে যদি আমার টাকা কামানোর হতো, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক হতাম, বুক বাজিয়ে বলছি। আমি যা জীবনে কাজ করেছি, কয়েক হাজার কোটি টাকার মালিক হতাম। আমি মালয়েশিয়া থেকে 10 জন বাঙালিকে উদ্ধার করে এনেছি। আমি আমেরিকা থেকে বাচ্চা উদ্ধার করে এনেছি। আমি সুইডেনের বাচ্চাকে উদ্ধার করেছি। আমি নরওয়ের 2টো বাচ্চাকে উদ্ধার করেছি। আমাকে ফাঁসানোর পিছনে এই নরওয়ে 2টো বাচ্চার কাহিনী জড়িয়ে আছে। আমাকে ফাঁসিয়েছেন ওই নরওয়ে 2টো বাচ্চার, সেই সময় কুলটি থানার হয়ে যিনি গেছিলেন, সেই অফিসার আমাকে ফাঁসিয়েছেন। তিনি এই বিধাননগর কমিশনারের পরে এসিপি হয়ে এসেই আমাকে টার্গেট করেন। আমি তার সমস্ত ডকুমেন্ট আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আজ থেকে 8 মাস আগে আমি জমা করে এসেছি কালীঘাটের বাড়িতে। আমার যারা ডকুমেন্ট আছে, আমি বলুন বা প্রশাসনের যারা বলুন, সেই সময় যারা ছিলেন, দেবাশিস ধর অত্যন্ত ভদ্র অফিসার, অত্যন্ত ভদ্র অফিসার, তার মতো অফিসার হয় না। মানুষের উপকার করে গেছেন উনি। আমি এমন এমন ঘটনা জানি ওনার সম্পর্কে, যেগুলো মানুষ, মানে কারোর বিয়ে হচ্ছে না, নিজের হাতের আঙুল থেকে আংটি খুলে দিয়ে দিয়েছেন, সোনার আংটি। তার বিয়ে হচ্ছে না, তার টাকার দরকার, কি দেবেন উনি? হেল্প চেয়েছেন, এবার উনি টাকা দিতে পারবেন না, কারণ উনি 2 নম্বরই টাকা তো উনি কামাননি। উনি তখন নিজের হাতের আংটি খুলে সেই বাবার মেয়ে, মানে মেয়ের বাবার হাতে দিয়ে দিয়েছিলেন। সেইটা বিক্রি করে সেই মেয়েটির বিয়ে হয়। এইসব অফিসারদের আমি দেখেছি, তারা কাজ করেছেন। তো সেই সব অফিসারদের যদি আমরা সঙ্গে নিয়ে যদি কাজ আবার শুরু করি, তাহলে নিশ্চয়ই দেশে, আমাদের রাজ্যের ভালো হবে। আমি সেইটুকু করেছি। এবার তা কেউ যদি আমাকে ফাঁসায়, কেউ যদি আমাকে কিছু করে, এটা তো আমার হাতে নেই। আমি যখন জামিন পেয়ে বাড়ি আছি, তখন কিছু আমাদের এই এলাকার কিছু অফিসার রীতিমতো বিভিন্ন লোককে ফোন করে করে বলেছেন আমার নামে ফলস কমপ্লেন করতে, যাতে আমাকে আবার কাস্টাডিতে নেওয়া যায়। তো এই ষড়যন্ত্রগুলো তো হয়েছে, এগুলো তো মিথ্যে নয়, এগুলো সত্য একদম। যেমন গীতা সত্য, আমাদের ভগবত গীতা যেরকম সত্য, এই কথাগুলো প্রত্যেকটা সত্য। আমার কি আছে? আমাকে আপনারা কালকে জেলে পাঠিয়ে দেবেন, সাজা দিয়ে দেবেন, আমার তো হাতে নেই, আমি কিছু করতে পারবো না। কিন্তু কথাগুলো সত্য। এই যা যা বলছি আমি সব ধ্রুব সত্য, এবং এই প্রতিটা কথা প্রশাসনের সবাই জানেন না এমন কেউ নেই। এবার আপনি যদি দুর্নীতি করেন, আপনি আমার বিরুদ্ধে বলবেন। আপনি যদি সত্যিকারে মনে করেন না আমি আমার দেশের জন্য করব, মানুষের জন্য করব, সমাজের জন্য করব, আমি আমার মুখ্যমন্ত্রী প্রশাসন, আমাদের মমতা ব্যানার্জি প্রশাসনকে স্বচ্ছ রাখার জন্য করব, তাহলে আপনি আমাকে সাপোর্ট করবেন, আর নাহলে আপনি আমার নামে রিউমার্স চালাবেন। এটাই ফ্যাক্ট।
সম্প্রতি একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সে যে কারণেই হোক না কেন, একটা ইউটিউব চ্যানেল খুলে রাজ্য সরকার সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করলেই আপনি হিরো। প্রচুর ডিজিটাল মানি ইনকাম, সাথে বিদেশ না হলেও উড়োজাহাজে করে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ানোর সুযোগ। আপনি কেন এরকম কিছু করলেন না? ওই যে বললাম একটু আগে আপনাকে যে চাইলে কয়েক হাজার কোটি টাকার মালিক হতে পারতাম। আসলে মমতা ব্যানার্জি এই মুহূর্তে তৃণমূল নেত্রী হয়ে উনি বাজারে হটকেক। তো হটকেককে ইস্যু করে এখন যা আপনি ছুড়বেন, মানে যদি সোনার রাজপ্রাসাদ থাকে, তো সোনার রাজপ্রাসাদে আপনি যদি পাথর ছোড়েন, তো সেইখানে তো আওয়াজ করবেই। আর কাঁচের প্রাসাদ হলে সেটা ভাঙবে। আর যে যত বেশি মানে ইট পাটকেল ছুটতে পারবে, তার তার প্রচার তত বেশি হবে। সেই কারণেই তারা এগুলো করেন। আমি তো তার মানে আমি বিজেপির বিরোধিতা করি না, আমি সিপিএমের বিরোধিতা করি না, আমি তৃণমূলের বিরোধিতা করি, কারণ আমার রাজনীতিটা আমার কাজ নয়। আর যারা এই সাংবাদিকতার নামে যারা এইগুলো করেন বা যারা রিলস বানান, তারা ব্যক্তি স্বার্থে করছেন এবং নির্দিষ্ট এজেন্ডায় কাজ করছেন। যেটা প্রকৃত যেটা সাংবাদিকতা, সেই সাংবাদিকতা আজকের দিনে মানে খুব রেয়ার, আতসকাচ দিয়ে খুঁজতে হয়। তো সুতরাং এটা 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 আরও বাড়তে থাকবে। এগুলোকে নিশ্চয়ই কন্ট্রোল করার জন্য কোনো না কোনো সরকারি মেশিনারি একদিন না একদিন ঠিক কাজ করবেই। তবে এগুলো আমার মনে হয় যে এগুলোকে না করে প্রপার যদি নিউজ করা যায়, তাহলে সবার পক্ষে ভালো, সমাজের জন্য ভালো, প্রশাসনের জন্য ভালো। আপনি করুন না, সমালোচনা করুন না, কিন্তু মানে কিছু তো ভালো কথাও তো বলা যায়। সবসময় যে খারাপ বলতে হবে তা তো না। কিন্তু আপনারা তো মানে যারা করছে তারা তো একটা এজেন্ডাই নিয়ে নিয়েছে যে আমরা খারাপটাই বলবো, খারাপটা বললেই তবে আমার টাকা আসবে। সুতরাং সবটাই তো ব্যক্তি স্বার্থ। এখানে ব্যক্তি স্বার্থটাই আসল। দেশ বা সমাজ বা প্রশাসনের ভালো এসব কেউ চায় না, কেউ না। যারা চাইতো খুব মুষ্টিমেয় হয়তো লোক আছে, এবং তাদের কিছু করার ক্ষমতা নেই আজকে। তারা মানে চুপ করে বসে আছে, তাদের কোনো রাস্তা নেই বলে তারা চুপ করে বসে আছে। যেমন আমি বসে আছি, কিছু করার নেই আমার, আমি চুপ করে বসে আছি। ওই ফেসবুকে আমার নিজের যন্ত্রণাগুলো বলি, সেটা নিয়ে লোকে মজা পায়, আমি তাদের এন্টারটেন করি। তা আমিও এন্টারটেন করছি এখন। আপনি আপনার সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, রাজ্যের এক আইপিএস এর কথা যিনি একদিন জেল খেটেছেন। প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি তো এরকম কোনো সংবাদ করেছেন বলে মনে হয় না। কে সেই আইপিএস? কি দোষে তিনি রাজ্যের জন্য একদিন জেল খেটেছিলেন? এর উত্তর দিতে পারবে সিবিআই, আমি দিতে পারবো না। কারণ আমি চাই না যে তার নাম সামনে আসুক। তাহলে এতদিন যদি আমি সেটা চাইতাম, তাহলে আমি ফেসবুকেই তার নাম দিয়ে দিতে পারতাম। কিন্তু তার নাম ভারত সরকার যেমন জানে, কেন্দ্রীয় গোয়েন্দাগুলো সংস্থাও জানে। আমার প্রতিটা কমপ্লেন লেটারে তার নাম বড় বড় অক্ষরে লেখা আছে, এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত চিঠিপত্র রাজ্য সরকারকে পাঠিয়েছে তাতেও তার নাম বড় বড় করে উল্লেখ করা আছে। সুতরাং সে এবং তার যে সহযোগী অ্যান্ড কোম্পানি যারা আছেন, প্রত্যেকের নাম সবাই জানেন। সেটা পাবলিকলি বলা উচিত হবে না, অনৈতিক হবে। কারণ তাদেরও একটা সম্মান আছে, আমি তার সম্মান নষ্ট করতে চাই না। আমি বলতে পারি আমি একদিনের জেল খাটা আসামি সেই আইপিএসের এইভাবে বলতে পারি, তার নামটা বলতে চাই না, কারণ তারও একটা সামাজিক সম্মান আছে। আমি রাজনীতি করি না যে আমি তার নাম বলে দিলাম, আমি এটা বাহবা পেয়ে গেলাম। আমার সেটা লক্ষ্য না। আমার কাছে লক্ষ্যটা হচ্ছে আমার বাবা মা মারা গেছেন, আমি তীব্র যন্ত্রণা পেয়েছি, আমার কষ্ট, আমি কাকে বলবো আমার যে বক্তব্যগুলো। কারণ অন্যায়টা তো তারা করেছেন, আমি তো অন্যায়টা করিনি। সেই একদিনের জেলখাটা আইপিএস তিনি অন্যায়টা করেছেন, তিনি যাদের কথাই আমাকে এইটা করেছেন, তো তার দায়ভার তো তার দায়ভার মুখ্যমন্ত্রীর নয়। তিনি কি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন যে তিনি আমাকে অ্যারেস্ট করছেন? হ্যাঁ, পরবর্তীকালে তিনি মুখ্যমন্ত্রীর মেডেল পেয়েছেন, তিনি পেয়েছেন, এবং যারা আমাকে অ্যারেস্ট করেছেন তাদের মধ্যে প্রায় অনেকেই মুখ্যমন্ত্রী মেডেল পেয়েছে এবং তারা খুব দ্রুত প্রমোশন পেয়েছেন। কিন্তু আমার বিশ্বাস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার সম্পর্কে ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল, যেটা সত্য সেটা দেওয়া হয়নি। তাহলে সেই একদিনের জেলখাটা আইপিএস এবং তার দলবল এবং তদন্তকারী অফিসার, তারা যে অন্যায় করেছেন, যদি আজকে সিবিআই এনকোয়ারি হয়, বা যদি ইডি এনকোয়ারি হয়, বা যদি সেন্ট্রাল এজেন্সির অন্য কোনো তদন্ত হয়, সেদিন কিন্তু আমার এই কথাগুলো সত্যতা আসবে। কারণ
আমি কিন্তু পুলিশের কথাতেই কিন্তু কাজটা করতে গেছিলাম, আমার নিজের জন্য। এবং যে টাকা আমি স্যালারি পেতাম, যে ড্যান্স বারে কাজ করে যে টাকা আমি স্যালারি পেতাম, সেই টাকা দিয়ে আমি গরিব বাচ্চা, অসহায় লোক, যে তাদের ট্রিটমেন্ট, তার বাচ্চাদের লেখাপড়া, প্রোগ্রাম, বাচ্চাদের লেখাপড়ার জিনিসপত্র এইসব আমি কিনে দিতাম। সেই টাকা কিন্তু আমি আমার জন্য ব্যবহার করিনি, কারণ পুলিশ সেটা জানতো। যারা আমাকে অ্যারেস্ট করেছে তারা কিন্তু একবারও জিজ্ঞেস করেনি যে ওই টাকা নিয়ে আপনি কি করেছেন, কারণ তারা জানতো সেই টাকা মানুষের কাজেই ব্যবহার হয়েছে। বর্তমানে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, যিনি প্রতিদিন প্রতি মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আনছেন, আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী আনা অভিযোগগুলি কতটা ঠিক? রাজনীতিতে একটা কথা আছে, দীর্ঘদিন কেউ কারোর বন্ধু হয় না, দীর্ঘদিন কেউ কারোর শত্রু হয় না। 1, 2 নম্বর আরেকটা কথা আছে, ওপর তলায় রাজায় সব মিলমিশ থাকে, নিচের তলায় উলু খগড়ার জীবন নিয়ে টানাটানি হয়। শুভেন্দু অধিকারীর মতো রাজনীতিবিদ আমাদের ভারতবর্ষে খুব কম আছে। আবার মমতা ব্যানার্জির মতো এত লড়াকু নেতা, নেত্রী খুব কম আছে, নেই প্রায় বললে চল। তো দুজনের রাজনীতির ময়দানে দুজনের লড়াই থাকতেই পারে, তারা কেউ এ অপরের বিরুদ্ধে বলবে, ও অপরের বিরুদ্ধে বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো দেখে এইসব অভ্যস্ত, যে এ দেখো উনি ওনার এগেনস্টে বলছেন, উনি ওনার এগেনস্টে বলছেন। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে তারা আদতে একে অপরের বিরুদ্ধে বললেও ব্যক্তিগত স্তরে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা আছে, যথেষ্ট শ্রদ্ধা করেন আমাদের শুভেন্দু অধিকারী। উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত স্তরে, আবার ব্যক্তিগত স্তরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভালোবাসেন শুভেন্দু অধিকারীকে, এবং ভালোবাসেন বলেই উনি ওনাকে তুই করে কথাটা বলতে পারেন, কারণ সেই ভালোবাসাটা আছে। তুই তাকেই বলা যায় যাকে ব্যক্তিগত স্তরে ভালোবাসা যায়, সবটাই ঘৃণা হতে পারে না। তো এখানে ওইরকম কোনো বিষয় না, এটা রাজনীতির বিষয়। রাজনীতির ময়দানে ওনারা ঠিক জানেন কাকে কি বলতে হয়, সুতরাং এটা নিয়ে অত মাথা ব্যথার কোনো জায়গাই নেই, আমাদের এটা ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। কেন্দ্রীয় সরকারের তদন্তকারী দল আপনার লেখা অভিযোগের ভিত্তিতে তারা আপনার কাছে এসে তদন্ত করে গেছেন। সবকিছু জানার পরেও কেন্দ্রীয় তদন্তকারী দল সেই সব প্রভাবশালী পুলিশ অফিসার ও কর্তাদের নামের তালিকা কি তুলে দিয়েছেন, এবং কেন? না, তালিকা তো তুলে দিয়েছে। আমার বাড়িতে প্রায় 3 বার এসেছেন ওনারা, এসে আমার কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নিয়ে গেছেন। এবং কি ওনারা অ্যাকচুয়াল প্রথমবার এসেছিলেন আমার বাবার সাথে কথা বলতে, যেহেতু আমার বাবা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কেন্দ্রীয় আধিকারিক। তো আমার বাবা তখন এসে ওনারা দেখতে পান যে আমার বাবা মারা গেছেন। তারপরে ওনারা আমার সাথে কথা বলেন, বলার পরে ওনারা আমার সমস্ত ফাইলপত্র খুলে দেখেন, এবং আমি সমস্ত ডকুমেন্ট, কারণ ডকুমেন্ট তো সব পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই সব ডকুমেন্ট পরে আমাকে জোগাড় করতে হয়েছে। তো সমস্ত তথ্য আমি জোগাড় করি। তো করার পরে সেই ডকুমেন্ট সব ওনারা পুরো নিয়ে গেছেন। আমার কাছে এই মুহূর্তে আমার কাছে সেসব ডকুমেন্ট আর নেই, ওনারাই পুরো, কারণ আমি রাখিনি, আমার আর প্রয়োজন নেই। আমার যা জীবনে নষ্ট হয়ে যাওয়ার, জীবনে যা হয়ে যাওয়ার হয়ে গেছে। তো আমি ডকুমেন্ট সব ওনাদেরকে দিয়ে দিয়েছি, ওনারা সব নিয়ে গেছেন। ওনারা তদন্ত করেছেন। আমার কাছে নামের লিস্ট চেয়েছিলেন, কে কীভাবে যুক্ত, কার কি ভূমিকা ছিল, সমস্ত ওনারা নোট ডাউন করেছেন। অলরেডি এনকোয়ারি চলছে, এখনও চলছে, এই মুহূর্তেও সেই এনকোয়ারি চলছে। তো ওনারা কবে কি করবেন আমি জানি না, কারণ ভারতবর্ষে কোনোদিনই তদন্ত শেষ হয় না। আমি এটা বিলিভ করি না যে কোনোদিন অপরাধীরা শাস্তি পাবে। যে অপরাধী, যে একদিনে জেল কাটা, যে আইপিএস এবং তার দলবল অ্যান্ড কোম্পানি যারা আছেন, তারা কোনোদিন শাস্তি পাবেন, এটা আমি কোনোদিন বিশ্বাস করি না। কারণ এটা হতে পারে না, কারণ এটা ভারতবর্ষ না। এখানে কেন্দ্রীয় সরকার কিছু করবে, হোম মিনিস্ট্রি কিছু করবে না, ইডি করবে না, সিবিআই করবে না, অন্য কোনো এজেন্সি করবে, সবটাই পলিটিক্যাল। কারণ পৃথিবীর আপনার জীবনের চারপাশে যা ঘটছে সমস্তটাই হচ্ছে রাজনৈতিক। রাজনীতির জন্য আপনি, আপনার জন্য রাজনীতি নয়। সমাজের জন্য আপনি, আপনার জন্য সমাজ নয়। আর দ্বিতীয়, সমাজ যত নোংরা থাকবে, যত এরকম ব্যভিচার, নোংরা বা এত সমস্যা, অন্যায়, অপরাধ যত থাকবে, তাতে বৃহৎ একটা শ্রেণীর নিজস্ব প্রফিট থাকে। আপনি হাজার চেষ্টা করলেও সেইটাকে
ওরা কিছুতেই ঠিক করতে দেবে না, এই কারণে, কারণ তাতে তাদের লাভের অংশটা কমে যাবে। সুতরাং এই দেশের বা এই সমাজকে আপনি ঠিক করতে পারবেন না। কারণ আমাদের ভারতবর্ষের মানুষ এটা জানে না যে নিজের থুতু কোথায় কোথায় ফেলতে হয়। তাহলে সেই দেশের আপনি সমাজ ব্যবস্থা বা আপনি সেই দেশের গণতন্ত্রকে আপনি কিভাবে ঠিক করবেন? আপনাকে সবার আগে জানতে হবে যে আপনার থুতুটা আপনার কোথায় ঠিক ফেলা উচিত, নর্দমায় ফেলা উচিত না রাস্তায় ফেলা উচিত, না আপনার ঘরেই যেখানে আপনি শুয়ে থাকেন তার পাশে ফেলা উচিত। তো সেটা আপনাকে জানতে হবে আগে। তারপর তো আপনার দেশ, তারপর তো আপনার সমাজ, তারপর তো আপনার রাস্তাঘাট। আপনারা রাস্তা যখন ক্রস করেন আপনারা মানেন, আইন মানেন, আপনারা সিগন্যাল মানেন? মানেন না। কারণ এটাই আমাদের, আইন ভাঙাটাই হচ্ছে আমাদের কাছে মজার। তো যার ফলে এটা কোনোদিনই হবে না আমি জানি। তবে সবার নামের লিস্ট এবং প্রত্যেকের নাম ধরে, এমনকি এভরি বক্তব্যের প্রতিটা এভিডেন্স কথা অনুযায়ী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আমার কাছে নিয়ে গেছেন। 3টি সংস্থা আমার কাছে এসেছিলেন, 3টি সংস্থাকে আমি দিয়ে দিয়েছি, তারা 2-3 বার এসেছেন, কথা বলে গেছেন। এমনকি আইবি এসেছিলেন, আমাদের স্টেট আইবি এসেছিলেন, স্টেট আইবিকেও আমি সমস্ত ডকুমেন্ট দেখিয়েছি। তারা আমার কাছে পার্সোনালি কিছু কথা বলে গেছেন যেটা আমি বলতে চাই না। তো সবাই সব জানেন, জানেন না এমন কিচ্ছু নেই। সবাই আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সবাই সব কিছু জানেন। কেউ কিছু করবে না। আমি শুধু বসে আছি, যদি আমাকে দয়া করে যদি এইসব কেস থেকে মুক্ত করে যদি আমাকে একটু ছেড়ে দেন, একটু নিজের মতো করে বাঁচতে পারি। সবই তো শেষ করে দিয়েছেন আপনারা। আপনাদেরই তো ভালো করতে গেছিলাম বলেই আপনারা আমাকে এইটা দিয়েছেন। তো আমাকে যদি এসব থেকে মুক্তি দেন, আমি একটু শান্তিতে একটু বাঁচবো। লোকের কাছে ভিক্ষে করে করে আর খেতে আর পারছি না, খুব কষ্ট হয়। মানে এই লোকের কাছে হাত পেতে খাবার চাওয়া, লোকের কাছে বলা যে দাদা আপনি আমাকে একটু অর্থ সাহায্য দিন। আর আমার তো কিছু লোন আছে, সেগুলো তো মেটাতে হয়। সেগুলো কোথা থেকে? আমার কোনো ইনকাম নেই, কেউ চাকরি দিচ্ছে না, একটা লোক কাজ দিচ্ছে না আমাকে। আমি যাবোটা কোথায়? তাহলে আমাকে চুরি ডাকাতি করতে হয়, সেটাও আমি করতে পারবো না। তাহলে আমার কাছে একটাই রাস্তা খোলা আছে, আত্মহত্যা। কারণ এটাই তো একমাত্র আমার কাছে রাস্তা, আর তো কোনো কিছু খোলা নেই। তাহলে আমাকে সুইসাইড করতে হবে এসব থেকে মুক্তি পেতে। কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চাইবো, আমি শুভেন্দু অধিকারী, উনি যদি কোনোদিন যদি এই ক্ষমতায় আসেন রাজ্যের, উনি দেখবেন। নাহলে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি থাকেন, উনি মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন। কেন্দ্রীয় সরকার জানে তারা কিছু করবে না, কারণ সংবিধানের অনেক রকম হয়তো গল্প আছে, সেগুলো আমি জানলেও আমি জানি কিছু হবে না, ওই জন্য চুপ করে আছি। কিছু হবে না এসবে, তাদের নাম সবাই সব জানে, কিন্তু কিছু হবে না। সম্প্রতি আমাদের রাজ্যে একটু বেশি জয় শ্রীরাম স্লোগান শোনা যাচ্ছে। হিন্দু আগেও ছিল, কিন্তু এখন হিন্দুত্ববাদ নিয়ে একটু বেশি প্রচার চলছে। আপনার কি মনে হয়, বাংলায় কি নতুন করে হিন্দুত্ববাদ নিয়ে প্রচারের প্রয়োজনীয়তা আছে? যতক্ষণ আমাদের পাসপোর্ট বা ধরুন যে কোনো সরকারি যে আমাদের আবেদনপত্র থাকে, সেখানে যতক্ষণ আপনার ধর্মের মানে কলম থাকবে যে আপনার ধর্ম কি, এটা জানা মানে সেটা জানতে চাইবে সরকার, ততক্ষণ ধর্ম থাকবে। তো ধর্মকে ওইভাবে চেঞ্জ করা যায় না। এবার আপনি ধর্ম মানেন কি মানেন না, আপনি ঈশ্বর মানেন কি মানেন না, সেটা আপনার ব্যক্তিগত। আমি নাস্তিক হতেই পারি, আমি ধর্ম নাও মানতে পারি, কিন্তু এত কোটি মানুষ যেখানে যে দেশে বাস করে, বিভিন্ন ধর্মের লোক বাস করে, প্রত্যেকের নিজস্ব মানে ধর্মের চাহিদা অবশ্যই আছে, এবং তাদের সেই ধর্ম তারা যে পালন করে তাদের সেই অধিকারও আছে। সুতরাং হিন্দুত্ববাদ মাথাচাড়া দিচ্ছে কি মাথাচাড়া দিচ্ছে না, এটা কোনো প্রশ্নই হতে পারে না। কারণ হিন্দুত্ববাদ একটা ধর্ম, অন্যান্য ধর্মের মতো এটাও একটা ধর্মের পার্ট। তো যারা করছেন, আজকে সরকারে বিজেপি আছে তাই হয়তো হিন্দুত্ববাদ নিয়ে এত কথা হচ্ছে। কাল যদি ওই সরকারে যদি সিপিএম যায় বা কংগ্রেস যায় বা তৃণমূল যায়, তখন হিন্দুত্ববাদটা হয়তো এইভাবে হবে না। তাই বলে কি ধর্ম কোনদিন থাকবে না? ধর্ম থাকবেই। এবার প্রয়োজনীয়তা সেটা মানুষ বিচার করবে যে তাদের ধর্মের প্রয়োজন আছে, তারা এই হিন্দুত্ববাদকে তারা সমর্থন করবেন কি করবেন না, এটা যার যার ব্যক্তিগত ইয়ে। এখানে ব্যক্তিগত আমার কোনো মানে আমি কখনো বলতে পারি না যে হিন্দুত্ববাদের প্রয়োজনীয়তা আছে কি নেই, এটা আমার বলার অধিকার নেই।
আইপিএস রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করা হলো। কলকাতায় পুলিশের এই প্রাক্তন কমিশনারকে আবার রাজ্য পুলিশের ডিজি করার পরে বেশিরভাগ সমালোচকরাই মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজীব কুমারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করছেন। অন্যদিকে আপনি আপনার সামাজিক মাধ্যমে রাজীব কুমারের ডিজি হওয়া নিয়ে আশাবাদী পোস্ট করছেন, কেন? রাজীব কুমারের বিরুদ্ধে কারা? প্রথম যদি আমরা প্রশ্ন করি কারা এবং কেন করছেন, পুরোটাই রাজনৈতিক একটা বক্তব্য। যদি সারদা স্ক্যামটাকে উনি যে অভিযোগ ওনার বিরুদ্ধে আনছেন, সেটা দায়িত্ব হচ্ছে সিবিআই বা যে এজেন্সি করছে তাদের। তো তারা তাদের কাজ করেছেন। যদি ওনারা যে অভিযোগ এনেছেন সেই অভিযোগ যদি সত্য হয়, সেটা কোর্ট বিচার করবে। তার মতলব এটা নয় একজন হাই লেভেল এফিসিয়েন্ট অফিসার, যার কোনো তুলনা হয় না কোনো কিছুর সাথে, যে ক্রাইম নেটওয়ার্ক গুলে খেয়েছেন, যার এত অসাধারণ পিআর এবং তার ইন্টারন্যাশনাল কানেকশন পর্যন্ত রয়েছে এবং অপরাধী ধরতে তিনি সিদ্ধহস্ত, সেই রকম মানুষ যদি ডিজিপি হন, সেটা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে যখন আমি বিধাননগর পুলিশের সাথে বা অন্যান্য এজেন্সির সাথে যখন আমাকে দিয়ে তারা কাজ করিয়েছেন বা আমি তাদের হয়ে কাজ করেছি, তখন পুলিশ কমিশনার ছিলেন রাজীব কুমার। এবং রাজীব কুমারের মতো অফিসার, তার যে কাজের পদ্ধতি, সেই কাজের পদ্ধতির উপরে আমি নিজেকে ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলাম। আমার কাছে আইকন ছিলেন রাজীব কুমার। আমি যে কর্মগুলো করতাম তার আইকন ছিলেন রাজীব কুমার। তো তাকে দেখে আমাদের শেখা। সেই সময় এসিপি এয়ারপোর্ট জোন 2 ছিলেন অর্ক ব্যানার্জি। আমি দুজনে মিলে বসে আমরা দুজনে মিলে গল্প করতাম রাজীব কুমারকে নিয়ে, এবং তার কাজের পদ্ধতি কি হবে সেটা আমরা আলোচনা করতাম। আমরা কাজ করেছি একসাথে, আমিও কাজ করেছি, সেই সময় রাজীব কুমার কমিশনার ছিলেন। তো আমরা জানি। এবার রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়, খুব সহজ। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যা খুশি বলা যায়। আপনি ভোটের আগে দেখবেন সমস্ত রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেন, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, ওই হবে সেই হবে। ভোটের পরে তারা কেউ প্রতিশ্রুতি রাখেন না, বা যা বলেন তার হয়তো হাফ রাখেন বা হাফ রাখলেন না, বা হয়তো আজ থেকে 20 বছর পরে গিয়ে রাখলেন। আমাদের ভারতবর্ষের আইনে কোথাও এটা বলা নেই যে এই যে রাজনীতিবিদরা যে আমাদের বলেন যে এই প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি যদি উনি না রাখতে পারেন তাহলে তার জন্য কি সাজা হবে, সেই কথা কিন্তু আমাদের ভারতবর্ষের আইনে কোথাও লেখা নেই। কারণ এটাও প্রতিশ্রুতি ভঙ্গের মতো, যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা আমাকে ভোট দিন, আপনি আমাকে জেতালে আমি আপনার জন্য এটা করে দেবো। পরবর্তীকালে দেখা গেল যে উনি সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না। তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ তো হচ্ছে, তাহলে সেই কেসে কেন তারা অভিযুক্ত হবেন না? তো এটা রাজনীতিতে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়। আমি সেইটাই বললাম যে রাজনীতিতে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়, কিন্তু একজন এফিসিয়েন্ট অফিসার, যিনি সত্যিই এফিসিয়েন্ট, তাকে কেন কি আছে? সে যদি ডিজিপি হন, উনি যদি ভালো করে পশ্চিমবঙ্গটাকে চালাতে পারেন, প্রশাসনকে ভালো করে চালাতে পারেন, পুলিশ ডিপার্টমেন্টটাকে ভালো করে চালাতে পারেন, কারণ দরকার ওনার মতো লোককে। এখানে কোনো ভুল নেই, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আপনার কি মনে হয় রাজ্য সরকার আপনাকে কোনো ভালো কাজে লাগাতে পারতো, বা আপনি রাজ্য সরকারকে কোনো ভালো পরিষেবা দিতে পারেন? দেখুন, আমি তো রাজ্য সরকারকেই হেল্প করছিলাম। আমি যে কাজগুলো করছিলাম সেটা মমতা ব্যানার্জির সরকারকেই হেল্প করছিলাম। বামফ্রন্ট জামানা 2011-র আগে যেটা ছিল, তার পরিস্থিতি সেই সময়ের পরিপ্রেক্ষিতে তার স্ট্রাকচার ভিন্ন ছিল। 2011-র পরে স্ট্রাকচার ভিন্ন হয়, পুলিশ প্রশাসনের একটা অদ্ভুত চেঞ্জিং হয়। তারা কাজ করতে চেয়েছিলেন, হাত খুলে কাজ করতে চেয়েছিলেন। তো আমি তো পুলিশ প্রশাসনকে হেল্প করেছি, কি আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনকেই হেল্প করেছি। যদি আমাকে কোনো একজন একদিনের জেল খাটা আইপিএস, তিনি যদি এবং তার দলবল যদি আমাকে ফলস কেস দিয়ে যদি অ্যারেস্ট না করতেন,
তাহলে হয়তো এর থেকে ভালো কিছু পেতেন আমার কাছে, বা আমাকে দিয়ে আরো অনেক ভালো কাজ করা যেত। আমি তো রাজনীতি করতে যাইনি, আমি তো পয়সা কামাতে যাইনি, আমি টাকা কামাতে চাইনি। আমি তো কোনো পুলিশ অফিসারকে বলিনি যে আমাকে এই টাকা দিন, আমি আপনার এই কাজ করে দেবো। আমি তো বলিনি কাউকে। আমি তো কোনো আইপিএস এর কাছে গিয়ে কোনো কিছু চাইনি। তো তাহলে তাহলে আমাকে পুলিশ চাইলেই ভালো কাজ করাতে পারতো, আমাকে পুলিশ প্রশাসন আমাকে দিয়ে ভালো কাজ করাতে পারতো, অনেক ভালো ভালো কাজ করাতে পারতো। সেটা তারা হারিয়েছেন। তাহলে আপনি কি বলছেন, রাজ্য সরকারের প্রশাসনিক ভাগের মধ্যে দুদলে ভাগ আছে? তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যদি বলতে পারেন যে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের মধ্যেই মানে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, নবীন প্রবীণের গন্ডগোল হতে পারে। তো ঠিক তেমনই প্রতিটা জায়গাতেই, যে কোনো, সেটা প্রশাসনিক হতে পারে, যেটা আপনি বেসরকারি হতে পারে, সব জায়গাতেই সব একটা গ্রুপ থাকে। প্রতিটা গ্রুপই চাই যে আমার নিজের চেনা জানা লোক বা আমার কাছের লোকেরা আমার সঙ্গে থাকবে। এবার ধরুন আমার সঙ্গে যদি আপনার মতবিরোধ থাকে, তাহলে আমি কখনোই চাইবো না যে আপনি আমার দলে থাকুন। আমি তখন আপনাকে আমার দল থেকে সরিয়ে আমার লোককেই আনবো। এটাই পলিসি, এটাকে সিস্টেম বলা হয়। আমাদের পুরো দেশ যে সিস্টেমে চলে, সিস্টেমটা এইরকমই। আমি আমার কাছের লোককে রাখবো, আমার বিরোধিতা যিনি করবেন তাকে আমি সরিয়ে দেবো। এটা মানে প্রথম থেকে ছিল, ব্রিটিশ আমলেও ছিল, মানে স্বাধীনতার পরে ভারতবর্ষেও আছে, সারা বিশ্ব জুড়ে আছে, এবং প্রতিটা ক্ষেত্রে আছে, আমার রাজ্যেও আছে। আপনার কি মনে হয় কেন আপনাকে এক অপরাধজনিত মামলায় জড়িয়ে আপনার হাত পা বেঁধে দেওয়া হলো? কাদের লাভ, কি লাভ আর কত লাভ? এই লাভ লোকসানের অঙ্কটা খুব বড়। তার কারণ হচ্ছে 2016 পর ভোটের পরে যে পরিবর্তনটা হয় প্রশাসনিক স্তরে, একদম মানে নিচ থেকে উপর অব্দি যে পরিবর্তনটা হয়, তাতে যে সমস্ত অফিসাররা মানে অফিসারদেরকে সরিয়ে দেওয়া হয়, তাতে পুলিশের একটা অনেক বড় অংশের মনোবল ভেঙে যায়। যাদেরকে নিয়ে আসা হয় তাদের বেশিরভাগই ছিলেন হচ্ছে যারা মানে ব্যাকে ছিলেন, তারা ফ্রন্টে আসতে পারছিলেন না। তারা এসেই কি করলেন, কিছু কাজ দেখাতে হবে। তো এখানে বেশিরভাগ মানে একটা বৃহৎ অংশ পলিটিক্যাল মোটিভেটেড ছিল। এই পলিটিক্যাল মোটিভেটেড হওয়াতে কি হয়েছে, যে আমরা যখন কাজ করে, যখন মমতা ব্যানার্জির প্রশাসন যাতে দুর্নীতি মুক্ত থাকে, সেই চেষ্টাটা আমরা যখন সবাই মিলে করছিলাম, পুরো সেই সময় পুলিশ প্রশাসনে যারা যারা ছিলেন, তাদের অধিকাংশই কিন্তু দুর্নীতি এবং অপরাধটাকে আটকানোর পুরোপুরি চেষ্টা করেছিলেন। 2016 সালের পরে যেটা হয়ে গেল, যে পলিটিক্যাল বায়াসড হয়ে গিয়ে সমস্যা হয়ে গেল, যে এই যারা করছিল তাদেরকে আটকানোটা খুব প্রয়োজন হয়ে গেছিল। বিভিন্ন জায়গা থেকে তোলা হচ্ছিল, আমাদের কাছে খবর আসছিল, প্রতিবাদ করছিলাম। প্রশাসনের একটা বড় অংশ, পুলিশের মানে একটা বড় অংশ, তারা চুপ হয়ে গেছিল। তার কারণ হচ্ছে তাদের হাতে আর কোনো কন্ট্রোল ছিল না, তারা পুরো মানে বাধা পড়ে গেছিল। আমি এমন অনেক অফিসার জানি যারা আমাকে পার্সোনালি ডেকে বলেছিলেন যে এই সব থেকে তুমি বেরিয়ে যাও, নাহলে কিন্তু তুমি মার্ডার হয়ে যাবে। তার মধ্যে আইপিএসও আছেন, তার মধ্যে WPPS অফিসার, যারা WPPS সেরকম অফিসার আছেন, এমনি অন্য মানে ছোটখাটো লেভেলের অফিসাররাও আছেন। তো সবার মুখে একটাই বক্তব্য ছিল যে তুমি মুখ বন্ধ করে যাও, ঘরে বসে দাও, নাহলে কিন্তু তুমি মার্ডার হয়ে যাও। তো 2016 সালের পরে যখন কঙ্করবাবু চলে গেলেন, জাভেদ শামীম চলে গেলেন, তো আমি একা হয়ে গেলাম। তো ন্যাচারালি আমি তখন ঘরে বসে কাজ করতাম। আমি তাও চেষ্টা করতাম চুপিসারে কাজগুলো করার। তারপরেও আমি অ্যাটাক হয়েছি, আমাকে বাড়ির সামনে এসে ফেলে মেরে গেছে, আমার হাত ভেঙেছে। যারা তদন্ত করতে, আমার হাত ভাঙার তদন্ত করতে যিনি এসেছিলেন, তিনি আবার এসে বলেছিলেন আদৌ হাতটা ভাঙা তো? তাকে আমি প্লেট দেখাচ্ছি, ডাক্তার লিখে দিয়েছে যে আমার হাত ফ্র্যাকচার হয়েছে, মানে 3টে টুকরো হয়েছে। আমি তাকে দেখাচ্ছি আমার এক্সরে প্লেট, কিন্তু যিনি তদন্ত করতে হয়েছিলেন তিনি বলছেন যে আপনার হাতটা ভেঙেছে তো, মানে সত্যি ভেঙেছে তো, নাকি এমনি প্লাস্টার করে ঘুরে বেড়াচ্ছেন। তার মানে কি, যে সমস্ত পুলিশ অফিসাররা আমাকে এনকাউন্টার করার প্ল্যানিং করেছিলেন, সেই সমস্ত অফিসাররা ছড়িয়ে ছিটিয়ে তখন ছিলেন, তখন তাদের পাওয়ারটা বেড়ে গেছিল। এই জায়গা থেকে আমাকে আটকাতে, এবং আমার উপর যে এতদিনের রাগ, যে তাদের যে আটকানো হয়েছে, যে এত রাগ, সেই রাগটাকে তারা নিজেদের মানে আত্মতুষ্টির জন্য তারা জেনে শুনে আমাকে এমন একটা কেসে মানে জড়িয়ে দেন, যেটা
পুলিশই আমাকে বলেছিল কাজটা করতে। এবং আমি যখন তদন্তের মুখোমুখি হয়েছি তখন তাদেরকে আমি বারবার বলেছিলাম যে আপনারা গিয়ে একবার জাভেদ সামিমের সঙ্গে, যিনি আইপিএস, ওনার সাথে কথা বলুন, আপনারা দয়া করে রাজীব কুমার সাহেবের সাথে কথা বলুন, আপনারা দয়া করে কঙ্করবাবুর সাথে কথা বলুন। ওনারা কারোর সাথে কথা বলেননি। এবং আজকের ডেট অবধি আমি আপনাকে বলছি, আমার কাছে এভিডেন্স আছে যে সেই অফিসার, মানে যারা সেই সময় যে সমস্ত অফিসাররা আমাদেরকে হেল্প করেছিলেন, তাদের কাউকে প্রশ্ন করা হয়নি, শুধুমাত্র অর্ক ব্যানার্জি ছাড়া। অর্ক ব্যানার্জিকে জিজ্ঞেস করা হয়েছিল রাজীব সরকার কেমন। অর্ক ব্যানার্জি, আমার কাছে যা খবর আছে, অর্ক ব্যানার্জি সেই সময় বলেছিলেন যে হ্যাঁ, রাজীব আমাদের জন্য কাজ করেছিল, কিন্তু আসল ঘটনাটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণেই তাদের পলিটিক্যাল মাইলেজ এবং যে তোলাবাজির যে মানে কারবার, একটা বিশাল বড় তোলাবাজির কারবার, সেইটা চালু রাখতে আমাকে অ্যারেস্টটা করা হয়। আজকে চার্জশিটে কি লেখা আছে, কোর্টে কি জমা আছে, আমি কোনোদিন এই বক্তব্যগুলো গিয়ে আমি কোর্টে বলবো না। হয়তো কোর্টে কোনোদিন আমার এই কথাগুলো কোনোদিন যাবেও না। কিন্তু যারা আমাকে অ্যারেস্ট করেছিলেন সেই সময় যে সমস্ত অফিসাররা ছিলেন, তারা প্রত্যেকে জানতেন আমি নির্দোষ, এবং আমাকে ফলসলি এই কেসের মধ্যে ট্যাগ করা হয়েছে। কারণ সেটা আমাকে সামাজিকভাবে আমার পরিবারটাকে ধ্বংস করা এবং আমার মনোবল ভেঙে দেওয়া, এটাই ছিল তাদের লক্ষ্য, যাতে এই পুরো এলাকা জুড়ে তোলাবাজিটা হয়। এবং অদ্ভুতভাবে আজকে যত দুর্নীতি হচ্ছে, যে দুর্নীতি যত মানে সামনে আসছে, সমস্ত দুর্নীতির মূল ভান্ডার তৈরি হয়েছে আফটার 2006 ইলেকশন। তার মানে আমি 100% সঠিক ছিলাম যে আমার প্রতিটা বক্তব্য সত্য। এবং এই কথাগুলো যেগুলো আমি আপনাকে বলছি, এগুলো সব অভিযোগ আকারে প্রায় 250 পাতার ডকুমেন্ট তৎকালীন ডিজিপি মনোজ মালব্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ সেন্ট্রাল এজেন্সির প্রত্যেকের কাছে সেই তথ্য প্রমাণ সহ আমার প্রতিটা অভিযোগ দেওয়া আছে। সুতরাং আমাকে মিথ্যে কেসে আটকে, তাদের যারা আমাকে এই কেসে আটকিয়েছেন, তারা সেই লোকগুলোকে হেল্প করেছেন যারা তোলাবাজির এই কারবারটা চালিয়েছেন। কয়লা, গরু, নিয়োগ দুর্নীতি, এই সব কিছুর পিছনে যারা রয়েছে তাদেরকে মদত দিয়েছেন তারা, যার জন্য আজকে মমতা ব্যানার্জি সরকারের আজকে গায়ে কালি লেগেছে। তাহলে এই যে মমতা ব্যানার্জি সরকারের গায়ে দুর্নীতির কালি লাগলো, তার দায়ভার কার? মমতা ব্যানার্জির? আদৌ না। তার দায়ভার সেই সমস্ত অফিসারদের, দায়ভার সেই সমস্ত রাজনৈতিক নেতাদের, দায়ভার সেই সব যুব নেতাদের যারা এই তোলাবাজির কারবারটা চালিয়ে গেছেন, এবং সেই পুলিশ অফিসারদের। সাম্প্রতিককালে আপনি এই বিতর্কিত আইপিএস দেবাশিস ধরকে নিয়ে অনেক বক্তব্য রেখেছেন। আপনার মতে এই বিতর্কিত আইপিএস দেবাশিস ধর কতটা ঠিক, কতটা ভুল? 100% ঠিক। হয়তো 100% বলাটা ঠিক হবে, ভুল হবে। 200% ঠিক। কারণটা হচ্ছেন যে ওনার মতো অফিসার, এই যে বললাম আগে যে রাজীব কুমার যেমন যে স্ট্রেচারের অফিসার, যেরকম তাদের যে নেটওয়ার্ক বা তারা যা কাজ করেছেন, দেবাশিস দাস সেরকম। আমি জানি ওনার একটা কাহিনী, সম্ভবত গুয়াহাটি বা আসাম বা এইরকম কোনো একটা জায়গায় উনি একা উগ্রপন্থী ধরেছিলেন, পুরো টিম নিয়ে গেছিলেন, কিন্তু সে সময় কিছু একটা হয়েছিল ক্যাজুয়ালিটি, উনি মারাও যেতেন, কিন্তু উনি ধরেছিলেন তাকে, সেই মানে জঙ্গিকে উনি ধরেছিলেন। উনি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল চুরির সিবিআইয়ের হয়ে ইনভেস্টিগেটিভ অফিসার, এবং উনি ইনভেস্টিগেশনের সময় যা বলেছিলেন তা সত্য প্রমাণিত হয়েছে। এবং আমি যখন ডকুমেন্টারি করি নোবেল চুরি নিয়ে, আমার ডকুমেন্টারির সাথে ওনার বক্তব্য মিলে যায়। কিছু অফিসার আছেন পশ্চিমবঙ্গে যাদের স্ট্রেচার অন্যরকম, মানে তারা মানে সত্যিকারের তারা ক্রাইম নেটওয়ার্ক জানা লোক, যেমন মনোজ ভার্মা, এরকম অনেকে আছে। মানে এগুলো ঠিক ওইভাবে বোঝানো যাবে না যে মানে আইপিএসদের অসম্ভব বুদ্ধি হয় বা আইএসদের অসম্ভব বুদ্ধি হয়, তবে আইপিএস হওয়া যায়। কিন্তু আইপিএস বা আইএস হলেও আবার কিছু স্পেশালাইজ, মানে যেমন ডাক্তারদের হলে হার্টের ডাক্তার
ব্রেনের ডাক্তার, ঠিক তেমনি আইপিএসদের মধ্যেও ক্রাইমের নেটওয়ার্ক রাখার মতো, ক্রাইম নেটওয়ার্কটাকে মানে ঠিক জায়গায় নিজেকে পৌঁছে নিয়ে যাওয়ার মতো সেই রকম কিছু অফিসারদের দরকারও পড়ে। দেবাশিস ধর সেরকম। ওনার প্রতি যেটা হয়েছে সেটা রাজনৈতিক কারণে হয়েছে, এবং আমার যতটুকু আজ অবধি আমি মানে ধরুন আমি তো অনেকের সাথে কথা বলি, তো আমার কাছে যেটুকুনি মনে হয়েছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনাকে নিয়ে ভুল বার্তা মানে দেওয়া হয়েছে, এবং যে শীতলকুচির ঘটনার জন্য ওনার আজকে এই সাসপেনশন বা আদার্স যা যা হয়েছে সেটা আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং উনি মানে সত্যিকারের ভালো লোক, মানে যাকে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ মানে আজকে যদি ধরুন যে পরিস্থিতি আমাদের রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি ঠিক করতে হয়, মানে ধরুন প্রত্যেকটা রাজ্য সরকারের একটা ভাবমূর্তি থাকে, আজকে সেই ভাবমূর্তিগুলোকে উজ্জ্বল করতে গেলে এই অফিসারগুলোকে ফ্রন্টে নিয়ে আসাটা খুব প্রয়োজন। এই আইপিএসটা যদি ফ্রন্টে চলে আসেন একবার, তাহলে কি হবে, এই যে রাজনৈতিক যে বাতাবরণ হয়ে রয়েছে, এই যে এত সমস্যা চতুর্দিকে, এবং এই যে গন্ডগোলগুলো, এগুলোকে এনারা নিজে হাতে ঠিক করতে পারবেন। এইটুকু ভরসা করে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমার যে এই 100% ওনার প্রতি আমার যে আস্থা, বা 200% ওনার প্রতি যে আমার আস্থা, সেটা একদম অটুট থাকবে। এটা প্রয়োজন, ওনাকে ফিরিয়ে আনাটা খুব প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখতে চান? অবশ্যই মমতা ব্যানার্জি। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির যে রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাস অতিক্রম করার মতো ক্ষমতা খুব কম নেতা নেত্রীর আছে। তিনি 34 বছর সিপিআইএম যে বামফ্রন্টের যে রাজত্ব ছিল, সেই রাজত্বকে উনি অবসান ঘটিয়েছিলেন। বামফ্রন্ট সরকার ভুল ঠিক এগুলো কোনো বিষয় নয়, তিনি মানে মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, এটাই বড় কথা। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির দীর্ঘ জীবনের লড়াই, এবং আজকে অবধি আমরা যেভাবে মানে যত অভিযোগ উঠছে, তারপরেও তো তিনি টিকে আছেন, তারপরেও তিনি লড়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জির বিকল্প এই মুহূর্তে কেউ হয় না। একজন মহিলা, তিনি সবার আগে তিনি একজন মহিলা। বাকি যাদের কথা আপনি বলবেন যে যারা আসবেন, তারা সবাই কিন্তু পুরুষতান্ত্রিক, এবং তারা অবশ্যই তারা পুরুষদের একটা আলাদা একটা এনার্জি থাকে, তাদের আলাদা একটা মানসিকতা থাকে, সেটা থাকবেই। কিন্তু একজন মহিলা যখন দাঁড়ান, যেমন ইন্দিরা গান্ধী, যখন একজন মহিলা পরে রাজনীতি করে নিজের জায়গায়, এরকম জায়গায়, এমন জায়গায় এসে দাঁড়িয়েছেন যে তার আন্ডারে অজস্র পুরুষ কাজ করছেন, অজস্র মহিলা কাজ, তার প্রশাসনিক নির্দেশ পালন করছেন, তার মধ্যে কিছু তো অন্তত আছে। তো সেই জায়গাটায় মমতা ব্যানার্জির মানে জায়গাকে কখনো বিচার ওইভাবে করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে মমতা ব্যানার্জির একটা মানে জায়গায় হয়তো আমরা যদি বিচার করি, পর্যালোচনা করি, তো উনি কিছু মানুষকে হয়তো অন্ধবিশ্বাস করেছিলেন, তার ফলাফলে আজকে এই দুর্নীতিগুলো হয়েছে। এই দুর্নীতিগুলো কি উনি বলেছিলেন করার জন্যে? কেউ কি আঙুল মানে কেউ কি প্রমাণ করতে পারবে যে উনি করেছিলেন দুর্নীতিগুলো ওনাকে ঘিরে করা হয়েছিল, মানে ওনার নামটাকে সামনে রেখে অন্যেরা দুর্নীতি করেছে। এবার দুর্নীতিতে যাদের নাম আসছে বা যারা গ্রেপ্তার হয়েছেন, তারা সবাই ইন্ডিভিজুয়াল, তারা করেছেন নিজেদের স্বার্থে, তারা নিজেদের জমি বাড়ি কিনেছেন, তারা মানে হোটেল সম্পত্তি, আমি এখানে অনেক নেতা জানি যাদের কিছু ছিল না, তারা আজকে বিশাল বিশাল তাদের 4-5টা করে ফ্ল্যাট, মানে বহুমূল্য ফ্ল্যাট আছে, কারোর বিউটি পার্লার আছে, কারোর দোকান আছে, কারোর নার্সিংহোমে ইনভেস্টমেন্ট আছে, কারোর সোনার দোকানে টাকা ঢোকানো আছে, মানে বেআইনি টাকা তিনি সোনার দোকানে ঢুকিয়ে রেখেছেন, এরকম অনেক কিছু আছে। তো এগুলো তো নিশ্চয়ই মমতা ব্যানার্জি বলেননি যে ভাই আমি তোমাকে জায়গা দিচ্ছি, তুমি আমার নাম করে চুরি করো, বা তুমি আমার নাম করে তোলা তোলো, এটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি বলে দেননি। বাকি রইল অভিষেক ব্যানার্জি, উনি রাজনীতি করতে এসেছেন, উনি যে রাজনীতিতে উনি এসেছেন সেটা খুব সেফ সাইড রাজনীতি, মানে উনি
ওনাকে কোনো কষ্ট করতে হয়নি রাজনীতিতে পৌঁছাবার জন্য। মমতা ব্যানার্জিকে যে পরিমাণ লড়াই করতে হয়েছে, যে জায়গায় গিয়ে উনি লড়াই করেছেন, এবং আমি নিজে দেখেছি মমতা ব্যানার্জি মানে যখন আহত হয়েছেন ভবানীপুরের একটা নার্সিংহোমে ছিলেন, আমি সেই সময় দাঁড়িয়ে তখনকার সময় আমি মমতা ব্যানার্জির সঙ্গে সেই ভবানীপুর নার্সিংহোমে আমি তাকে দেখতে গেছিলাম। সেদিন পাশে মদন মিত্র বসেছিলেন, কিন্তু আমি আমি তার কাছ থেকে কিছু জানি, জাস্ট তাকে দেখতে গেছিলাম। আজকে তিনি মুখ্যমন্ত্রী, তো আমি সেই সময় তাকে দেখে এসেছি, বামফ্রন্ট আমলেও তাকে আমি দেখে এসেছি। সেই সময় তাকে যথেষ্ট হ্যাকেল হতে হয়েছে। হ্যাঁ, তিনি ভুল করতেই পারেন, রাজনীতিতে উনি করতে গিয়ে হয়তো অনেক ক্ষেত্রে ভুল করতে পারেন, কিন্তু লড়াইটা তো উনি করেছিলেন। আজকে আমিও তো লড়াইটা করেছিলাম, আমাকেও তো ফাঁসিয়ে দিল। তাহলে রাজনীতির জায়গাটাই এইরকম, যে আপনি যেই উঠতে যাবেন আপনাকে তখন কোনো না কোনো ইয়েভাবে ফাঁসিয়ে দেওয়া হবে। কিন্তু মমতা ব্যানার্জির যে লড়াই, সেই লড়াই ইতিহাস হয়ে রয়েছে। সেই ইতিহাস কেউ কোনোদিন টপকাতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু এই যে তার সঙ্গে যে দুর্নীতিগুলো সামনে আসছে, এটা অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা। কারণ আমাদের মতো মানুষরা আমরা চেষ্টা করেছিলাম দুর্নীতিটাকে আটকাতে। মমতা ব্যানার্জির নাম ভাঙিয়ে সেই সমস্ত লোকেরা আমাদেরকে আটকে দিয়ে আজকে মমতা ব্যানার্জির প্রশাসনকে মেলাইন করে দিয়েছেন। তো এর দায়ভার মমতা ব্যানার্জির নয়, এর দায়ভার সেই লোকগুলোর এবং সেই প্রশাসনিক কর্তাদের, যারা এই কাজগুলো করতে মদত জুগিয়েছিল। হাইকোর্টের বিচারকের মন্তব্য, পশ্চিমবঙ্গ দুর্নীতির কারণ বেশ কয়েকশো বছর পিছিয়ে গেছে, বাংলায় কি আবার ফিরতে পারবে নিজের জায়গায়? কেন পারবে না? বাংলার জায়গাতেই আছে। শুধু যেটা দরকার সেটা হচ্ছে মানসিকতাটা যদি একটু বদলে দেওয়া যায় এবং প্রশাসনকে যদি একটু ঢেলে সাজানো যায়। আমি যাদের নাম বললাম, এই দেবাশিস ধর, এই কঙ্কর প্রসাদ বাড়ুই, জাভেদ শামীম, অর্ক ব্যানার্জি, পাপিয়া সুলতানা, আপনার নিশাত পারভেজ, এইরকম যে লেভেলের যে অফিসারগুলো, যারা সত্যি অপরাধটাকে যারা নির্মূল করতে পারেন, সেই রকম অফিসারদের যদি ফিরিয়ে আনা যায়, বাংলা আবার তার নিজের জায়গায় পৌঁছে যাবে। আর কোন বিচারক কি বলেছেন আমার ঠিক জানা নেই। যদি এমন কথা কোনো বিচারক বলে থাকেন, তাহলে আমার যেটা মনে হয় যে বিচারক একটি ব্যক্তিগত কোনো প্রেক্ষিতে কথাটা বলে থাকতে পারেন, এবং সেই প্রেক্ষিতটা কি কারণে বলেছেন সেটা তিনিই বলতে পারবেন। কিন্তু বাংলা পিছিয়ে গেছে বা পিছিয়ে যাচ্ছে এটা ঠিক নয়, কারণ বাংলা এখন অনেক উন্নতি হয়েছে, আগামী দিনেও হবে। শুধু মানসিকতার কিছু পরিবর্তন দরকার, প্রশাসনিক কিছু পরিবর্তন দরকার, সেটা হলেই বাংলা আবার আগের জায়গায় ফিরে আসবে।